নমস্কার। প্রত্যেক বছরের মতো এবছরে চলে এলাম উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। আর আমার সঙ্গে তো রয়েছেন আমাদের নবকুমার সান্ত্রা স্যার, খুবই পরিচিত মুখ। স্যার অনেক ব্যস্ততার মধ্যেও প্রত্যেক বছরই আমাদের ডাকে সাড়া দিয়ে সময় করে উপস্থিত হন এবং আমার তো মনে হয় যথেষ্ট সুন্দরভাবেই এই আলোচনা আমাদের চলতে থাকে। আর সেই ফিডব্যাকও আমরা পাই আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল কম্পন দাস। এবছর স্যার উচ্চ মাধ্যমিকের যে নতুন যে 2015-তে যে সিলেবাস শুরু হয়েছিল তার শেষ ব্যাচ একদমই এই সিলেবাসে আমরা শেষ পরীক্ষা দেবে আমাদের ছাত্রছাত্রীরা। তারপরে তো আমাদের 11 এবং 12-এর দুটো করে সেমিস্টার হয়ে গেছে, সেখানেও যদিও রয়েছে আপনার প্রজেক্টের 20 মার্কস বা অন্যান্য যাবতীয় রয়েছে, কিন্তু সিলেবাসের আমূল পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এইবারের পরীক্ষাটা আরেকটা দিক থেকে একটা গুরুত্বপূর্ণ। আর সময় খুব নেই, আমরা এগিয়ে যাব স্যারের হাত ধরে, স্যারের দেখানো পথে। স্যারকে বলবো একদম শুরু করতে। প্রথমে সবাইকে নমস্কার। আমার পাশে যিনি সঞ্চালনা করছেন, প্রত্যেক বছর আমরা এখানে বসি আমাদের চিন্তা ভাবনা ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করছে না। আমাদের ভাতৃপ্রতিম কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের কাছে আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসার সুযোগ পাই। তার উদ্দেশ্যে আমাদের ধন্যবাদ রইল। প্রথমেই এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের সবার জন্য আমার স্নেহাশিস রইল, অনেক শুভকামনা রইল। খুব খুব ভালো রেজাল্ট হোক তোমাদের। স্যার একদম প্রসঙ্গটা শুরুই করেছেন যে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষার্থী তোমরা। আগামী 23 মার্চ সকাল 10টায় শুরু হয়ে যাবে তোমাদের বাংলা ভাষার প্রথম পরীক্ষা। অন্যান্য বছরের মতো এবছরও 80 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট নির্দিষ্ট। এবং উচ্চ মাধ্যমিকে এটা হয় যে প্রশ্নপত্র এবং অ্যান্সার শিট একই সঙ্গে দেওয়া হয়, মানে ছাত্রছাত্রীরা 3 ঘন্টা 15 মিনিটে লিখতে পারবে। ফলে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষায় 80 নম্বরের উত্তর ছাত্রছাত্রীদের করে আসতে হবে। আমরা আজকে প্রথমেই একটু আলোচনা করে নেব যে এই সময় কিভাবে প্রস্তুতিতে আর জোর দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো একটু ভালো করে দেখার দরকার। আমাদের দীর্ঘ শিক্ষকতা জীবন এবং খাতা দেখার যে অভিজ্ঞতা আছে, কোথায় ছাত্রছাত্রীরা ছোটখাটো ভুলভ্রান্তি করে, তারপর প্রশ্ন ধরে ধরে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে দাগ নম্বরের প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করি। একদম এগিয়ে যাব। তো প্রথমেই বলি যে ছাত্রছাত্রীদের এখন একটা অ্যান্সার শিট দেওয়া থাকে, প্রশ্নপত্র অ্যান্সার শিট আলাদা। অ্যান্সার শিটের ফার্স্ট পেজ যেটা থাকে, এই ওপরটাতে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি যা ইচ্ছা লেখার, যা কিছু লেখার লিখতে হয়। আমি বাংলা খাতা দেখতে গিয়ে অনেকে দেখেছি যে বাংলা পরীক্ষা বলে অনেকে নামটা বাংলা লিখছে, সাবজেক্টটা বাংলা লিখছে। আমার সাজেশন রইল সবটাই তোমরা ইংরেজিতে লিখবে। ফার্স্ট পেজটা পুরোটাই রোল নাম্বার, রেজিস্ট্রেশন, নাম, সাবজেক্ট, যা যা কোশ্চেনের বুকলেট নাম্বার সবকিছু ইংরেজিতেই লেখার দরকার। তারপর অ্যান্সার শিটের যেখানে আমি প্রথম পাতায় আমার ডিটেলসটা লিখলাম, আমার নাম, আমার সাবজেক্ট, আমার রেজিস্ট্রেশন, রোল নাম্বার ইত্যাদি। তারপরের পেজটা এই পেজটা আমি কিচ্ছু লিখব না, আমার লেখা হবে এই পেজটা থেকে অ্যান্সার শিটে। আমি 2-1টা খাতা দেখেছি অনেকে এখানে শুরু করে দেয়, যদি এখানে শুরু করার স্কোপটা এবারে নেই, এখন নেই, কারণ এখন হচ্ছে এমসিকিউ উত্তরের টেবিলটা, একটা টেবিল এই পেজে করে দেওয়া থাকে। তবু বলছি ফুল করে এখানে কিছু লিখবে না তোমরা, এই পেজ যেখানে অ্যান্সার শিটের টেবিলটা দেওয়া আছে এমসিকিউ, সেখান থেকে লেখা শুরু করবে। প্রথমেই এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমি 2-1টা পরামর্শ দেব। এমসিকিউ 18টা লিখতে হয়, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে 12টা। 18, 12, 30, 8টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, নাটক থেকে একটা, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে একটা, ভাষার ইতিহাস থেকে একটা, সংস্কৃত ইতিহাস থেকে 2টো, আর আমার বাংলা বলে একটা পিস আছে, তার 5টা প্রবন্ধ পাঠ্য আছে, সেখান থেকে একটা। মোট 8টা, 5 × 8 = 40, আর এখানে 30।
70 আর একটা রচনা নির্মাণ করতে হয়, মোট 80 নম্বর। তো এই 80-র মধ্যে প্রথমেই 18টা এমসিকিউ থাকবে। এই 18টা এমসিকিউ থাকে গল্প থেকে 5টা, কবিতা থেকে 4টে, নাটক থেকে 3টে, 12টা হলো। সংস্কৃত ইতিহাস থেকে 3টে, 12 3 15, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে 1টা, 15 1 16, আর ভাষার ইতিহাস থেকে 2টো, 16 দিয়ে 18। এই 18টা প্রশ্ন অল্টারনেটিভ কিছু থাকে না, 18টাই থাকে, 18টাই লিখতে হয়। তবে কখনো কখনো কোনো প্রশ্নে অথবা দিয়ে অল্টারনেটিভ দেওয়া থাকে, এবং পরীক্ষার্থীরা দেখতে পাবে যে টেবিলটা দেয়া থাকে, উত্তরটা করার জন্য যে টেবিলটা দেয়া থাকে সেখানেও 18টার বেশি ঘর থাকে। ফলে আমার প্রস্তাব রইল যে যে অথবাগুলো দেওয়া আছে অথবাগুলোরও উত্তর তোমরা করে যাবে। যদি মেন প্রশ্নটা আমার ভুল হয়ে যায় তাহলে অথবা থেকে নিয়ে দেখবে, এক্সামিনার দেখবে, তাহলে অথবার উত্তরটাও করে আসতে হবে। তো এক্ষেত্রে আমার একটা দৃষ্টিভঙ্গি, আমি খাতা দেখতে গিয়ে অনেক সময় দেখেছি যে একটা প্রশ্ন একজন ছাত্র লিখেছে, 2-এর দাগের একটা প্রশ্নের উত্তর লিখেছে, সে লিখে রেডি করেছে। তারপর তার মনে হয়েছে 2-এর দাগের যে অপশনটা সে বেছেছে, কয়ের বা গয়ের যে কোনো একটা অপশন, সে অপশনটা ঠিক নয়। সে নিচের ঘরে আবার 2-এর দাগের প্রশ্নটা লিখেছে, লিখে একটা অন্য অপশনে উত্তর দিয়ে এসেছে। এক্ষেত্রে কিন্তু এক্সামিনার ওই 2-এর দাগের যেহেতু 2টো অ্যান্সার আছে, প্রথমটা যদি না কাটা হয় তাহলে শেষেরটা ঠিক হলেও নাম্বার দেবে না। ফলে যদি মনে হয় আমি 2-এর দাগের যে প্রশ্নের উত্তরটা লিখেছি আমার ভুল, নিচেরটা ঠিক, তাহলে ওই প্রথম যেখানে আমি লিখেছি সেখানে পেন থ্রু করে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। আর এখানে একটুখানি অ্যাড করি, স্যার যখন পেন থ্রুর কথা বললেন, তারপরে আমরা যদি বুঝতে পারি যেটা আমার ভুল হয়েছে, সেক্ষেত্রেও আমরা পেন থ্রু করব, নতুন করে আবার নিচের উত্তরটা কখনোই ওই ওভাররাইডিং করতে যায়। অবশ্যই এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলে অনেক সময় নষ্ট করে ফেলে। প্রশ্ন তোলার একদম দরকার নেই। এমসিকিউর ক্ষেত্রে শুধু উত্তর, তার ক্রমাঙ্কটা তুলে উত্তরের অংশটা তুলব। যেমন আমি একটা উদাহরণ হিসাবে গত বছর একটা প্রশ্ন বলি, সংসারে তার নাকি মন নেই, যার কথা বলা হয়েছে সে হলো 4টে অপশন: মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের স্ত্রী, নিখিল, নিখিলের স্ত্রী। উত্তরটা সবাই জানে নিখিল। তাহলে আমি 1-এর প্রশ্ন তুললাম, 1-এর নিখিলের উত্তরটা ক্রমাঙ্ক আছে গ, 1-এর গ লিখে উত্তরটা নিলাম নিখিল। উত্তরটা আমাকে পুরোটা লিখতে হবে, প্রশ্নটা তোলার দরকার নেই। উত্তরের ক্রমাঙ্ক এবং উত্তর পুরোটা আমি লিখব। দ্বিতীয়ত আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে প্রশ্নে এমসিকিউ এবং এসএকিউর ক্ষেত্রে, বিশেষ করে এসএকিউর ক্ষেত্রে অনেকে একটা লাইন দেওয়া হয়েছে, সেই লাইনটার উত্তর চাওয়া হয়েছে, অনেকে কার লেখা, কোন কবিতা, গদ্য বা নাটক ইত্যাদি উল্লেখ করে, উৎসটা উল্লেখ করে। এসএকিউর ক্ষেত্রে উৎস উল্লেখ করার দরকার নেই, হয়তো তাতে সময় যাবে, তার জন্য আলাদা কোনো ক্রেডিট নেই, আলাদা কোনো মার্কস নেই। শুধু যতটুকু উত্তর চাওয়া হয়েছে সেটুকুই লিখতে হবে। সাধারণত এই উত্তরগুলো 20টা শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়। ফলে 1টা বা 2টো বাক্য, বড়জোর 3টে বাক্য, কিন্তু যত কম শব্দ আমি ব্যবহার করব, উৎস না লিখে আমি শুধু উত্তরটা লিখে দিয়ে চলে আসব। অনেকে প্রশ্ন করেন যে স্যার এসএকিউ উত্তরের ক্ষেত্রে যদি বানান ভুল যায় তাহলে কি নম্বর আমার কাটা যাবে? আমি উত্তরটা ঠিক লিখেছি, একটা বানান ভুল গেছে, তাহলে আমার নম্বর কাটা যাবে? আমার কথা নাম্বার কাটা যাবে কি যাবে না আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, খানিকটা এক্সামিনারের হাতে থাকে। তার কারণ শুরুতেই বলে দেওয়া থাকে বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা ও অপরিষ্কার হস্তাক্ষরের জন্য নাম্বার কাটা যেতে পারে, শুরুতেই বলে দেয়। কিন্তু তারা আবার বলে দিয়েছেন যে বানান ভুলের জন্য সাধারণ ইনস্ট্রাকশন থাকে, বানান ভুলের জন্য প্রত্যেকটা বানান ভুলের জন্য 1-এর 4 করে নাম্বার কাটা যেতে পারে, কিন্তু সেটা কখনোই মূল নাম্বারের 1-এর 4-এর বেশি নয়। আচ্ছা, মানে একটা 4 নাম্বারের প্রশ্নে আমি বানান ভুলের জন্য সর্বোচ্চ 1 নাম্বার কাটতে পারি, যতগুলো বানানই তার ভুল যাক 1 নাম্বার কাটতে পারি। কিন্তু এসএকিউ তো প্রত্যেকটা প্রশ্নের নম্বর 1 নম্বর, ফলে এক্ষেত্রে বানান ভুলের নম্বর কাটার খুব একটা স্কোপ কিছু নেই, কিন্তু ইমপ্রেশনটা অন্য পড়বে। এক্সামিনার অন্য জায়গায় কিন্তু এই বানান ভুলের মাসুল ছাত্রকে দিতে হবে অন্য জায়গায়, বড় উত্তরে, বিশেষ করে যারা বেশি নাম্বার পাবে, হ্যাঁ ভালো ছাত্র, তাদের ক্ষেত্রে তো হবে। তো
ওই জন্য আমি বলবো যে বানান, বিশেষ করে এসএ কিউ উত্তরের ক্ষেত্রে বানানের প্রতি খুব যত্নশীল হতে হবে। তৃতীয়ত, সাধারণভাবে যে প্রশ্নের প্যাটার্নটা হয় সেটা 80 নম্বরের মধ্যে 50 নম্বর খুব কমন সাধারণ প্রশ্ন। টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্ন থেকে ক্লাসে স্টুডেন্ট যা পড়েছে সে আলোচনার মাঝখান থেকে বেরিয়ে আসে। তো তারপর 10 নাম্বার দেয় একটু ভালো ছেলেদের জন্য, মানে 60-এ 10 নাম্বার, 80-এ 10 নাম্বার একটু ভালো ছেলেদের জন্য। 8-10 নম্বর দেওয়া হয় খুব ভালো ছেলেদের জন্য, আর 10 নম্বরটা থাকে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের জন্য। আমি সাহিত্যে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট মানে আমি সায়েন্সের সঙ্গে গুলিয়ে ফেলার কোনো অবকাশ নেই। সাহিত্যে এক্সট্রাঅর্ডিনারি মানে যার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, যে মূল্যায়ন করতে পারে, যার বোধগম্যতা বেশি, সেগুলো সাহিত্যের ক্ষেত্রে ভালো স্টুডেন্ট। কারণ এখন প্রশ্নে একটা 5 নম্বরের প্রশ্ন 2-2-1 বা 2-3 বা এরকম 3-2 বিভিন্ন ছোট ছোট পাঠ প্রশ্নে ভাঙা থাকে। সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই একটা ছোট প্রশ্ন এমন দেওয়া হয় যেগুলোকে আমরা চলতি কথা বলে একটা মোচড় দেওয়া থাকে। মানে শিক্ষার্থীর অভিজ্ঞতা, তার বিশ্লেষণী ক্ষমতা, তার জাজমেন্ট, তার মূল্যায়ন করার অভিজ্ঞতা, এর উপর নির্ভর করে সেই প্রশ্নটা। আবার একটা নিজস্বতা, একটু নিজস্বতা থাকবে। এগুলো চান, নোট বইয়ে যা লেখা আছে তার বাইরে গিয়ে একটা অন্যরকম একটু থাকে। এটাই আমি বলি যে 10 নম্বর এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের জন্য। কারণ এখন তো প্রশ্নের 5টা প্যারামিটার মেনটেন করা হয়। একটা জ্ঞানমূলক, বোধগম্যতা, বিশ্লেষণধর্মী, মূল্যায়ন ভিত্তিক, সৃজনধর্মী, এই 5টা প্যারামিটারকে এখন মেনটেন করা হয় প্রশ্নের ক্ষেত্রে। আপনি বোধহয় রিসেন্টলি একটা ট্রেনিংও করে এলেন, সেখানে এটা বারবার বলে দেওয়া হয়েছে যে প্রশ্ন করার ক্ষেত্রেই প্যারামিটারগুলোকে মান্যতা দিতে হবে। ফলে প্রশ্ন মানেই আমাদের বাংলার গল্পটা ছাত্র যেটা লিখে একটা পিস থেকে প্রশ্ন হচ্ছে, ভাত গল্প থেকে অথবা বিভাগ নাটক থেকে, যাই হোক গতানুগতিক গল্পটা লিখে চলে আসে। আমি বলছি এরকম না, যে প্রশ্ন যা চাওয়া হয়েছে প্রশ্নটা বুঝতে হবে, কি ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, মোচড়টা কোথায় আছে, প্রশ্নের কতগুলো ব্রেক আছে, কোন ডাইমেনশন চাইছে উত্তরে, সেগুলোকে ঠিকঠাক করে প্যারা ওয়াইজ প্রত্যেকটা পাঠ প্রশ্নের জন্য এক একটা প্যারায় ছাত্রদের পরপর সুন্দর করে লিখতে হবে। মানে সোজা কথায় বলতে গেলে একজনের চরিত্র বিশ্লেষণ করতে বললো, সেটা সাদামাটা প্রশ্ন, কিন্তু এই উক্তির আলোকে ওনার চরিত্র বিশ্লেষণ সেটা কিন্তু একদম অন্যরকম প্রশ্ন। কারণ এখন তো আর সেই আগেকার মতো নামকরণের সার্থকতা, বক্তার চরিত্র আলোচনা করে এ ধরনের প্রশ্ন দেয় না। একটা উক্তি তুলে দেয় বা এই দৃষ্টিভঙ্গি থেকে তার চরিত্রটা কতটা গ্রহণযোগ্য বলে তুমি মনে করছো দিয়ে দেয়। ভাত গল্পে একটা টেস্ট পেপারে একটা প্রশ্ন দেখছিলাম, পিসিমার কথা বলা হয়েছে, পিসিমার দেবতার সেবিকা, পিসিমার চরিত্রের পরিচয় দাও। পিসিমাকে দেবতার সেবিকা বলা হয়েছে, তোমার কি ধারণা পিসিমা সত্যি দেবতার সেবিকা? গল্পটা খুব ভালো করে যদি পড়েন সমস্ত জায়গায় দেখা যাবে পিসিমা অবিবাহিত, একটা একান্নবর্তী পরিবারে অবিবাহিত পিসিমা ভাইয়ের সংসারে থাকে। সে একা বলেই সমস্ত ক্ষমতাকে আত্মসাৎ করে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে। গোটা গল্পে কোথাও তার দেবতার প্রতি শ্রদ্ধা ভক্তির কথা নেই, অথচ গল্পে শুরুতেই বলে দেওয়া হচ্ছে তিনি দেবতার সেবিকা। তিনি তার বাবাকে বলেছিলেন আমার বিয়ে হচ্ছে ওনার সঙ্গে, মানে শিব ঠাকুরের সঙ্গে, মানুষের সঙ্গে আমার বিয়ে দিও না। তাহলে এইখানে যে নিজস্ব দৃষ্টিভঙ্গি একজন ছাত্রের, সে গল্পটা পড়েছে, গল্পটা বুঝেছে, বিশ্লেষণ করতে শিখছে, মূল্যায়ন করতে শিখছে। আমি বলছি এইগুলোই হচ্ছে প্রশ্নের প্যাঁচ, এইগুলোই প্রশ্নের বাঁক, এই জায়গাগুলো ঠিকঠাক। আমি এমসিকিউর ক্ষেত্রে বললাম যে প্রথমে ফুলটা না কাটলে পরের ঠিকটা নেওয়া হবে না, কিন্তু এরকম হয়েছে হয়তো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্ন থেকে একটা লিখতে হয়। আমার মনে হচ্ছে যে প্রথমে আমি একটা অলৌকিক থেকে লিখে দিয়েছি, পরে মনে হচ্ছে এটা না লিখে পড়তে জানি মজুরের প্রশ্ন থেকে লিখলে বোধহয় বেশি নাম্বার ক্যারি করতে পারতাম, এবং আমার হাতে আমার সময় আছে। শেষে যখন সময় আছে সে ওইটা আবার শেষে লিখেছে, সেক্ষেত্রে কিন্তু কোনোটাই কাটার দরকার নেই, সে যেটা বেশি নম্বর পাবে সেটা। এই ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের একটু মাথায় রাখতে আমি অনুরোধ করব। আর আমার একটা সাজেশন রইল, যে কোনো টেস্ট পেপার, বাজার চলতি অজস্র টেস্ট পেপার আছে, ভালো টেস্ট পেপার, ভালো মানের টেস্ট পেপার, 5টা-7টা স্কুলে এমসিকিউ এসিকিউ উত্তরগুলো একদম রেডি করে রেখে দেবো। টেস্ট পেপারেতে দাগ দেওয়া থাকে, উত্তরগুলো রেডি করা থাকে। পরীক্ষার দিন সকালবেলায় আমি ওইগুলো একবার চোখ খুলিয়ে দেখে যাবো, আমার তৈরি হয়ে যাবে, মানে আমি স্মৃতির সংযোগ সূত্রটা ওখান থেকে পেয়ে যাব।
অনেক সময় কি হয়, আমি সব রেডি করে গেছি, পরীক্ষার হলের তো একটা আলাদা চাপ থাকে, হ্যাঁ, আমার উত্তরটা হঠাৎ করে যেন আসছে না মনে হবে। ফলে আমি পরীক্ষার হলে ঢোকার পর আমি যখন দেখছি যে উত্তরগুলো আমি সব পেয়ে যাচ্ছি, আমার স্মৃতি সব পরপর আমাকে সাপ্লাই দিয়ে দিচ্ছে, তার কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস থাকে। ফলে আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য ওই 5টা-7টা স্কুলের এমসিকিউ এসিকিউ গুলো পরীক্ষার হলে ঢোকার আগে একবার চোখ বুলিয়ে চলে যাওয়া, বেশ, এটা গেলে তোমরা উপকৃত হবে আমার ধারণা। আর আরেকটা কথা বলবো যে অ্যান্সার শিটটাকে একটু সুন্দর করে যত্ন করে সাজাবে। আমি ডিজাইন করতে বলছি না, নকশার কথা বলছি না, নির্দিষ্ট আমি সাইডে লাইন কাটলাম, মানে আমি পেজগুলো পেজ মার্ক দেবো, আমি সাইডে মার্জিন দেবো, খুব বেশি কাটাকাটি করবো না, জাবড়ে ফেলবো না। আমার কোনো উত্তরটা ঠিক হয়নি, একটা শব্দ বানান ভুল হয়েছে মনে হয়েছে, একবার পেন্সিল করে দিলাম। আর অবশ্যই দুটো কালি ইউজ করবে, তার বাইরে নয়, ব্ল্যাক আর ব্লু, তার বাইরে অন্য কোনো কালি ইউজ করা যাবে না পরীক্ষায়। এই সাদামাটা কয়েকটা জিনিস, কয়েকটা তথ্য আমি দু একটা নতুন সংযোজনের ক্ষেত্রে প্রথমে একটু আলোচনা করে নেব। একদম 10-এর দাগের প্রশ্ন, শেষ যে প্রশ্নটা, যেখানে 4টে আইটেম থাকে, যেটাকে আমরা রচনা বলি। সেই 4টে আইটেমের মধ্যে যে কোনো একটা লিখতে হয়। একটা মানুষ মানচিত্র দেওয়া থাকে, একটা রচনার বিষয় দিয়ে দেওয়া হয়, তার আলোচনার জন্য কতগুলো পয়েন্ট দিয়ে দেওয়া হয়, এবং সেই রচনাটা নির্মাণ করতে হয়, আমাদেরকে রচনাটা তৈরি করতে হয়। গতবারের প্রশ্নে আমি এটা দেখিয়ে দিচ্ছি। মানব জীবনে পরিবেশের প্রভাব, তার আশপাশের সমস্ত তথ্যগুলো, তার সমস্ত পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এইটা একটা রচনা। এই রচনাটা বাদে আরো 3টে আইটেম থাকবে। একটা বিতর্কমূলক রচনা থাকে, একটা জীবনীমূলক থাকে, আর একটা ছোট্ট অনুচ্ছেদ দিয়ে দেয়, সেটাকে ভূমিকা রূপে গ্রহণ করে একটা রচনাকে পরিণতি দান করতে বলা হয়। এই 4টের মধ্যে আমার সাজেশন থাকবে ছাত্রদের জন্য, তোমরা 3টেকে বেছে নেবে। মানুষ মানচিত্র, আমরা বিতর্কমূলক রচনাটা খুব ভালো নম্বর পাওয়া যায়, এবং শেষে যে জীবনীমূলক রচনা নির্মাণ করতে দেয়, একটা জীবনী, তার তথ্য দিয়ে দেওয়া হয়, সেই জীবনীটা আমাদের লিখতে হয়। এই 3টের মধ্যে কোনো একটা লেখার দরকার। এই রচনা লেখার ক্ষেত্রে সাধারণ কিছু নির্দেশ থাকে। সেই নির্দেশগুলো হচ্ছে যে, যখন মানুষ মানচিত্রে রচনা আমরা লিখব মানুষ মানচিত্র থেকে, তখন মানুষ মানচিত্রে যে পয়েন্টগুলো আমাকে দেওয়া হয়েছে, সেই পয়েন্টগুলো ধরে ধরে আমাকে কিন্তু লিখতে হবে। সেখানে একটা পয়েন্ট আমি বাদ দিতে পারবো। তার মানে এই নয় যে বাড়তি আমি কোনো পয়েন্ট, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, নিজস্বতা আনতে পারি। মনে হয় যে তারা ছুঁয়ে যাননি, এরকম কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমি বলতে পারি। আমার নিজস্বতা যেখানে স্বাধীন চিন্তা দেখা হবে, এবং তার জন্য একটা ক্রেডিট থাকবে। ফলে মানুষ মানচিত্রের ক্ষেত্রে যে পয়েন্টগুলো তারা ইউজ করেছেন, সেই ভূমিকা থেকে প্রত্যেকটা পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে আমার নিজস্ব যদি কিছু চিন্তা ভাবনা থাকে, সেইগুলো সেই পয়েন্টটাকে দিয়ে আমি সুন্দর করে একটা রচনা 400 শব্দের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেকে প্রশ্ন করেন, এক্ষেত্রে কি আমি পয়েন্ট ইউজ করতে পারবো? ধরে নেওয়া যাক পরিবেশ দূষণতার প্রতিকার, আমি একটা ভূমিকা, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, আমি কি এই পয়েন্ট ইউজ করতে পারবো? আমার প্রস্তাব, পয়েন্ট ইউজ করা উচিত না। তার কারণ মানুষ মানচিত্রে তারা পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। আমি প্রত্যেকটা পয়েন্টকে এক একটা প্যারায় আমার মতো করে তথ্য দিয়ে, যুক্তি দিয়ে বিশ্লেষণ করব। আলাদা করে আমি পয়েন্ট উল্লেখ করব। দ্বিতীয় যে রচনাটার কথা বলবো, সেটা বিতর্কমূলক রচনা। যারা একটু বিতর্ক চর্চার মধ্যে থাকে, যাদের একটু অভিজ্ঞতা আছে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিতর্কের সম্পর্কে একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা রচনা, এবং এর জন্য খুব একটা পড়াশোনা করতে হয় না। এই বিতর্কমূলক রচনা স্বাধীনভাবে যদি ছাত্রছাত্রীরা লিখতে পারে, 10-এর মধ্যে 8, 8.5, 9, 9.5 পর্যন্ত নাম্বার দেওয়া হয় বিতর্কেতে। এই বিতর্কে আমরা দেখি 10 নাম্বার থাকে, কিন্তু একে ভাগ করা থাকে। এক্সামিনাররা খাতা দেখার সময় এইভাবে নম্বর ভাগ করে নেন যে বিতর্কমূলক রচনায় প্রতিপক্ষের যুক্তিকে সে কিভাবে নস্যাৎ করছে, তার জন্য একটা নম্বর, হয়তো 10-এর 4 তার মধ্যে রইল। আর সে তার যুক্তিকে কিভাবে প্রতিষ্ঠা করছে, তার জন্য 6 থাকলো। মোট আমি দেখলাম 10 নম্বর। কিন্তু
19 সালের পর 19 সাল থেকে বিতর্কে একটা নিঃশব্দের পরিবর্তন এসে গেছে। এটা অনেকেই লক্ষ্য করেছেন, অনেকেই হয়তো অগোচরে রয়ে গেছে। 19 সালের আগে 15 থেকে 19 আমরা দেখেছি, 15 থেকে 18 আমরা দেখেছি যে বিতর্কের একটা বিতর্কিত লাইন তুলে দেওয়া হয়, তার পক্ষে অথবা বিপক্ষে প্রশ্নপত্রে একটা মতামত পোষণ করা হয়। প্রশ্নপত্রে হয় পক্ষে বলা হয় অথবা বিপক্ষে কিছু মতামত আছে। আমাকে প্রশ্নপত্রে যা দেয়া থাকবে তার বিপরীতটা লিখতে হবে। প্রশ্নপত্রে বিপক্ষে দেওয়া থাকলে আমাকে পক্ষে লিখতে হবে, সাধারণত প্রশ্নপত্রে পক্ষে দেওয়া থাকে আমাকে বিপক্ষে মতামত লিখতে হয়। 19 সাল থেকে নিঃশব্দ পরিবর্তন হয়ে গেছে বললাম, একটা বিতর্কের লাইন তুলে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে পক্ষে এবং বিপক্ষে দুটো মতামতই দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমি কি করব? না, আমি ঠিক করে নেব আমি কোন পক্ষে মতামতটা দেবো, পক্ষে না বিপক্ষে, আমার মতামতটা কোন দিকে থাকবে। আমি যদি পক্ষে বলি তাহলে বিপক্ষের যুক্তিগুলোকে নস্যাৎ করে আমাকে আমার যুক্তি খাড়া করতে হবে। অনেক শিক্ষার্থী বলবে ওখানে তো পক্ষে বিপক্ষে দুটোই দেওয়া আছে, তাহলে আমি তো যুক্তি এবং প্রতিযুক্তি দুটোই পেয়ে যাচ্ছি এখানে। খুব ভালো করে প্রশ্ন দেখলে ছাত্ররা বুঝতে পারবে যে ওখানে পক্ষে যেগুলো বলা থাকে আর বিপক্ষে যা বলা থাকে, পক্ষের একদম বিরুদ্ধ ভাষণ বিপক্ষে নেই। তাতে ছাত্ররা একদম পক্ষে বিপক্ষে যে কোনো একটা বেছে নিয়ে তার মতটা প্রতিষ্ঠা করতে পারবে। পক্ষে যা বলা হয়েছে বিপক্ষেও কিছু বক্তব্য আছে, কিন্তু দুটো বক্তব্য একই বক্তব্যের ঠিক বিপরীত ভাষ্য নয়। আচ্ছা, তাহলে আমি যদি বিপক্ষে বলি তার মানে পক্ষের যে যুক্তিগুলো আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেগুলোকে নষ্ট করতে, তারপর আমার যুক্তি খাড়া করব। আর তৃতীয় যে রচনা, জীবনীমূলক রচনা, মানে এখানে অনেকটা মৌলিকতার ছাপ থেকে। অবশ্যই, এবং তার ভাষা একটু শালিত হবে, অবশ্যই শালীনতা সীমা লঙ্ঘন করবে না। বিপক্ষের যুক্তিকে খুব বুদ্ধিদীপ্ত উপায়ে তাকে নস্যাৎ করতে হবে, নিজের যুক্তিকে দৃষ্টান্ত দিয়ে প্রতিস্থাপন করতে হবে, এটা কাজ। কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু খুব সুন্দর লেখে, মানে ছোটবেলা থেকে যারা বিতর্কে অংশগ্রহণ করে, চর্চা থাকে, যারা বক্তৃতাতে যারা অংশগ্রহণ অথবা তারা শুনছে, বা বাড়িতে কারোর সঙ্গে চর্চা করে নিচ্ছে, ক্লাসে বন্ধুদের সঙ্গে একটু চর্চা করে নিচ্ছে, একদম সেগুলো করে নিলে হয়। আর ছাত্রদের একটা কথা বলবো, টেস্ট পেপার অনেক বিতর্কের বিষয় থাকে। সাধারণ প্রশ্নে আমরা দেখেছি টেস্ট পেপার থেকে খুব একটা ফাইনালে উঠে আসে না প্রশ্ন, কারণ বিতর্কে ফাইনালে একদম খুব স্বাধীন চিন্তা ভাবনা থেকে যারা কোশ্চেন সেটার যারা, তারা খুব সুন্দর স্বাধীন চিন্তা ভাবনা থেকে প্রশ্ন করে দেয়। সাধারণভাবে আমরা দেখেছি যে এখানে পড়ে যায় চলভাস ছাড়া চলমান জীবন অচল, ইংরেজি মাধ্যম স্কুলগুলো ভবিষ্যৎ, জীবিকার আদর্শ স্থান বিদেশ, হ্যাঁ, বৃদ্ধাশ্রম এখনকার দিনে অপরিহার্য, এরকম কিছু ভাষ্য দিয়ে দেয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফাইনালে যে প্রশ্নগুলো আসে একটু অন্যরকম। যেমন দিয়ে দিতে পারে হাট বাজার বনাম শপিং মল, আচ্ছা, ফেসবুকের আড্ডা আমাদের খেলাধুলা বা আমাদের বন্ধুত্ব, আমাদের গলায় গলায় বন্ধুত্বকে কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে, এরকম কিছু বিষয় দিয়ে দেয়। তো একদম খুব টেস্ট পেপারে উল্লেখিত খুব বাজার চলতি কোনো বিতর্কের বিষয়, সেগুলো দিয়ে আমি হাত সানাবো, আমার লেখাটা আমি তৈরি করবো, সেগুলো থেকে আমি অনেক তথ্য পেয়ে যাবো, কিন্তু ওরা একটু খুব স্বাধীন চিন্তা ভাবনা প্রকাশ করবে, এরকম কিছু বিষয়কে তারা তুলে ধরে, একটু অ্যালার্ট থাকতে হবে ছেলেদের। আর জীবনীমূলক রচনা শেষটা দেওয়া থাকে একজন জীবনীকার, একজন বিখ্যাত মানুষ, তিনি সাধারণত বাঙালি হন, অনেক ক্ষেত্রে বাঙালি নয় ভারতীয় হন। সাধারণ যে ট্রেন্ডটা থাকে কোনো কৃতি বাঙালি জীবনী লেখার জন্যই থাকে, তবে বাংলার বাইরে, বাঙালির বাইরেও কিছু কিছু মানসিকতা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অবশ্যই বাংলা শিক্ষা সংস্কৃতিতে তার নিজস্ব কিছু ভূমিকা আছে, এরকম মানুষ আসে। তো সেক্ষেত্রে আমি পয়েন্ট করে করে লিখবো, তার জন্ম, তার বংশ পরিচয় সব তথ্য আমাকে দেওয়া থাকে, তার শিক্ষা যদি থাকে তার শিক্ষা জীবন, জীবনের কোন ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠিত এবং সেখানে কি কি অবদান রেখেছেন, কোনো সম্মাননা, কোনো পুরস্কার তিনি অর্জন করতে পেরেছেন কিনা, যদি চলচ্চিত্রকার কোন সিনেমা করেছেন, হ্যাঁ, সমাজ সংস্কারক হলে তিনি কি কি করেছেন, রামমোহন বিদ্যাসাগর করলে রামমোহনের তো মূলত তার সমাজ সংস্কারক। তো এইসব ফিল্ডে কোনো একজন মানুষকে তুলে নেওয়া হয়, তাদের জীবনী লিখতে দেওয়া, এক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট করে করে লিখতে পারি। কিন্তু আমার যেটা বক্তব্য,
আমি জীবনী যখন লিখব তখন যার সম্পর্কে জীবনী লিখব ওপরে তার কথা, তার নামটা ওরা দিয়ে দেয় প্রশ্ন করার। কারণ আগেবারে দেওয়া হলো যে শতবর্ষে মৃণাল সেন, ওরা বলেন ঠিক ওই প্রশ্নপত্রের নামটা না ব্যবহার করে প্রশ্নপত্রের নামটার আগে বা পরে কোন একটা বিশেষণ, কোন একটা শব্দ যোগ করে নামকরণটাকে নতুন করে নির্মাণ করতে হবে, এবং তার জন্য একটা নম্বর আছে। হয়তো দেখে নিলাম যে উত্তম কুমারের জীবনী দিয়ে দিয়েছে উত্তম কুমার, তো আমি লিখে নেব মহানায়ক উত্তম কুমার। কেউ লিখতে পারেন বাংলার রূপলী পর্দার মহানায়ক উত্তম কুমার, অভিনেতা মহানায়ক উত্তম কুমার, আমি কিছু একটা বিশেষণ যোগ করে আমি লিখে দিতে পারি। স্বামী বিবেকানন্দ যদি পড়ে যায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্রের জীবনী যদি দিয়ে দেয় আমি লিখব অনন্য দেশনায়ক বা বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র। মানে শিক্ষার্থী যে মানুষটা সম্পর্কে লিখছে, শিক্ষার্থী তার সম্পর্কে শিক্ষার্থীর কোন বিশেষণটা মনে পড়ে বেশ সেটা। এবার ধরা যাক একটা আননোন পার্সন পড়ে গেল, কি তার বিশেষণটা কি দেওয়া হবে? না তার বহু তথ্য এখানে একদম সেটা পড়ে নিলে আমরা পেয়ে যাব। তিনি কবি না শিল্পী না অভিনেতা না চিত্রকর নাকি সঙ্গীত শিল্পী, কিছু না কিছু। হেমন্ত মুখার্জি পড়লে সঙ্গীত শিল্পী আমি লিখে দেবো। বলে আমি ওখান থেকে তথ্য পেয়ে যাব। আর ছাত্রদের বলবো যে জীবনীমূলক রচনা লেখার জন্য যে তথ্য দেওয়া থাকে, অনেক তথ্য থাকে, আমি শুধু সেই তথ্যগুলোকে তার সঙ্গে সেই মানুষটা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি, আমার জানা কি আছে সেগুলোকে একটু মিশিয়ে দিয়ে যদি সুন্দর করে পয়েন্ট ওয়াইজ পরপর লিখে যায় তাহলে একটা ভালো রচনা দাঁড়িয়ে যাবে। তাহলে একদম ভয় পাওয়ার কিছু নেই। আমার তো মনে হয় উচ্চ মাধ্যমিকের রচনা অনেক সহজ করে দিয়েছে। মানুষ মানচিত্রে পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়, জীবনীর সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়, একমাত্র বিতর্কমূলক রচনা একটু স্বাধীন চিন্তা ভাবনার প্রকাশ ঘটানোর অবকাশ আছে। এই হচ্ছে সাধারণভাবে প্রশ্নের নতুন নতুন কিছু চিন্তা ভাবনা আমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম। স্যার একটা জিনিস অ্যাড করি, এটা যদি আমার গাছ খাতা বা মূল খাতা হয় তাহলে আমার ইনভিজিলেটরের সিগনেচারটা এই জায়গায় থাকবে। যখন আমি এক্সট্রা কোনো পেজ নিচ্ছি এখানে তো সেই +1 দিয়ে দিতে হয়, ওইটা যেন আমরা একটু অবশ্যই লিখে দিই। +1 করে আমার শেষে = 5 হলো। আমি যতগুলো লুজ শিট নিলাম এবং সেখানে ইনভিজিলেটর আবার সই করবে, সিগনেচার করবেন। যদি দেখা যায় ওই টোটালটা ইনভিজিলেটর সিগনেচারের কাছেই পৌঁছে গেছে তাহলে দ্বিতীয়বার করেন না অনেকে। এটা আমাদের ছাত্রছাত্রীদের একবার দেখে নিতে হবে। হ্যাঁ, কারণ কি বাই চান্স যদি কোনো খাতা আমরা তো বাঁধি, যদি মিসিং হয়ে যায় তাহলে সেটা পাওয়া যাবে। আর প্রত্যেকটা লুজ শিটে কিন্তু নাম রোল নাম্বার একদম হবে, প্রত্যেকটা রোল নাম্বারটা লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে। এবার একদম চলে যাই আরেকটা ব্যাপার বলে নিই ছাত্রছাত্রীদের। অনেক ক্ষেত্রে এমসিকিউ এবং এসএকিউর উত্তরের ক্ষেত্রে ছেলেদের অসুবিধা হয় যে এটা কোথা থেকে নিয়েছে, কোন কবিতা থেকে, কোন গল্প থেকে, অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। আমার সহজ যুক্তি যে এমসিকিউতে গল্প থেকে 5টা প্রশ্ন থাকবে, 3টে গল্প পাঠ্য আছে, 5টা প্রশ্ন। কবিতা থেকে 4টে, নাটক থেকে 3টে। ভাষা সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে উল্টো পাল্টা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অনেক সময় মনে হয় এটা ভাত গল্পের নাকি কে বাঁচায় কে বাঁচের হতে পারে। তো আমি দেখে নিলাম যে আমার কটা প্রশ্ন আমি পেয়ে গেছি এমসিকিউতে। সাধারণত 5টা যদি 3টে গল্পের 5টা প্রশ্ন থাকে, একটা গল্পে 2বার প্রশ্ন আসার সম্ভাবনা, 3বার নিশ্চয়ই আসবে না। একটা ব্যাক ক্যালকুলেশন করে আমি ধরে নিতে পারি। যেমন কবিতার ক্ষেত্রে খুব সহজ হয়, 5টা কবিতা পাঠ্য, এমসিকিউতে 4টে শর্ট প্রশ্ন পড়বে, মাল্টিপল চয়েসে 4টে। তাহলে আমি ভাবছি যে একটা কবিতা থেকে একবারই পড়ার কথা, সাধারণত পড়ে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা এই কবিতা, আমি দেখলাম এই কবিতাটাতে আগে একটা উত্তর আছে, তাহলে এটা অবশ্যই এটা না অন্যটা। এইভাবে ছেলেমেয়েরা একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু বুদ্ধি খাটিয়ে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। তবে গদ্য গল্প খুব ভালো করে পড়া থাকলে এ ধরনের সমস্যা রাইজ করবে বলে আমি মনে করি না, অবশ্যই করবে না। এমসিকিউর ক্ষেত্রে শুরুতেই আমি একটু যত্নশীল হওয়ার কথা বলেছিলাম। 5টা 7টা স্কুলের সব প্রশ্নগুলো রেডি করে নেব, দাগ দেব। আমি টেস্ট পেপারে দাগ দিয়ে নেবো, পরীক্ষা হলে ঢোকার আগে আরেকবার ঝালিয়ে নেব। এসএকিউর ক্ষেত্রে আমার উৎস প্রসঙ্গ কিচ্ছু উল্লেখ করবো না,
যতটুকু উত্তর চাইবে আমি ততটুকু উত্তরই কিন্তু নেব, মানে তার বাইরে আমি লিখবো না। আর উৎস উল্লেখ করার দরকার নেই, যদি একদম চাই হ্যাঁ সেটাই আমি হ্যাঁ তাহলে আমি উৎস উল্লেখ করবো, না হলে আমার করার দরকার। বরং উৎস উল্লেখ করতে গিয়ে অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, অনেক ক্ষেত্রে কবিতা কবির নাম পাল্টে যেতে পারে, কবিতার নামও পাল্টে যায়, এরকম সে জানি উত্তরটা কবিতার নাম পাল্টে গেছে এরকম হতে পারে। তো হয়তো আমি এই ঝুঁকি নেব না, কারণ এর জন্য তো আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো নম্বর নেই এর জন্য, আমি এই ঝুঁকি নেব না, আমি শুধুমাত্র উত্তরটা লিখবো। আর প্রস্তুতিতে একদম প্রায় শেষ পর্বে, শুধু প্যাচ ওয়ার্ক যেগুলো যে জায়গাগুলো একটু ডেফিসিট রয়ে গেছে সেগুলো এখন দেখে নেওয়ার জায়গা। আমি ছাত্রছাত্রীদের আর একটা ব্যাপারে অ্যালার্ট করবো একটু, ছাত্রছাত্রীদের যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নটা একদম গায়ে গায়ে উত্তর থাকে। যেমন ভাত গল্পে উৎসবের পিতার নাম হরিচরণ নাইয়া, আমরা জানি ওখানে দিয়ে থাকবে হরিপদ নাইয়া, হরিশচন্দ্র নাইয়া, হ্যাঁ হরিচরণ নাইয়া, কিছু একদম কাছাকাছি। আমি যেটা লিখতে যাচ্ছি যে দাঁত নাম্বারটা দিয়ে দিয়েছি, আমি জানি উত্তরটা হরিচরণ নাইয়া, কিন্তু এত হরিচরণ হরিশচন্দ্র এত গায়ে গায়ে সেটাকে আমার ঠিক বলে হয়তো মনে হবে না, খুব সচেতন থাকতে হবে উত্তরের ক্ষেত্রে। এরকম অনেক প্রশ্ন আছে, ইভেন এরকমও কিছু কিছু প্রশ্ন দেখেছি আমি ফাইনালিতেই দেখেছি যে একটা লাইন তোলা আছে, সেই সময় এলো এক বুড়ি, একটা লাইন তোলা আছে, আর স্বাভাবিকভাবেই অনেকে প্রস্তুতি নেয় বুড়িকে তার চেহারার বর্ণনা দাও আর গল্পে বুড়ি কোন ভূমিকা পালন করেছে। এসে কি উত্তরেতে ভাষা তত্ত্বের 3টে প্রশ্ন থাকবে, সে 3টে প্রশ্নের কাকে বলে এরকম কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন জ্যোতি বলতে কি বোঝো, বা সুরতরঙ্গ কাকে বলে, বা স্বাধীনরূপ মূল কাকে বলে, কিছু একটা চায়। এক্ষেত্রে কাকে বলে বলতে কি বুঝি এরকম যদি প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে কাকে বলে সেটাকে প্রতিষ্ঠা করে এস্টাবলিশ করতে হবে। আমি কাকে বলে ঠিক এরকম একটা উদাহরণ দিলাম, উত্তরটা কিন্তু কমপ্লিট না। তাহলে উত্তরটা বিশেষ করে ভাষা তত্ত্বের ক্ষেত্রে কাকে বলে বলতে কি বোঝে এই ধরনের প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমি একটা তার দৃষ্টান্ত তুলে দেবো, একটা যে কোনো উদাহরণ। সংযোজিত পদ বা ক্লিপিংস কাকে বলে, সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে দিলাম। কাকে বলে লিখে একটা উদাহরণ দিয়ে, মূল্যবান শব্দ বলতে কি বোঝো, একটি পদগুচ্ছের প্রত্যেকটি পদের প্রথম ধ্বনিগুলো বা বর্ণগুলো সম্মেলন ঘটিয়ে যখন একটা নতুন শব্দ তৈরি হয় তাকে আমরা মূল্যবান শব্দ বলি। গোপী গায়েন বাঘা বায়েন গুগা বাবা, আচ্ছা উদাহরণ দিয়ে দিলাম আমি, গোপী গায়েন বাঘা বায়েন থেকে গুগা বাবা, পরনিন্দা পরচর্চা পিএনপিসি করে দিলাম আমি। তো এরকম একটা করে নিদর্শন তুলে ধরতে হবে, বিশেষ করে ভাষার ইতিহাসের ক্ষেত্রে। এবার আমি যাই, এমসিকিউ হলো, এসএকিউ হলো। এবার একদম সরাসরি 3-এর দাগের প্রথমে 5 নম্বরের উত্তর 8টা যে লিখতে হবে। প্রথম হচ্ছে গল্প থেকে একটা, 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। ছাত্রছাত্রীরা আমার থেকে খুব ভালো করে জানে যে গত বছর ভাত এবং কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন পড়ে গেছে। 3টে গল্প পাঠ্য আছে, 2টো গল্প থেকে 2টো প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে। কোন প্রশ্নের উত্তরটা আমরা লিখব? সাধারণত চয়েস করতে হবে যেখানে পার্ট বেশি আছে, বেশি নাম্বার পাওয়া যায়। আর সবসময় চরিত্র ভিত্তিক নামকরণের সার্থকতা বা জাস্টিফিকেশনের যে জায়গাগুলো থাকবে সেগুলো একটু এড়িয়ে যাওয়া ভালো, কারণ এই ধরনের উত্তরে এক্সামকে সন্তুষ্ট করা খুব মুশকিল। বিষয়টা তো ভাষা এবং সাহিত্য পার্ট থাকে না, ওটা বড়ই থাকে সাধারণত 3 বা 5 থাকে, একসঙ্গে একটা 5ই থাকে। সে ধরনের প্রশ্ন নয়, পাঠ প্রশ্নগুলো নেওয়া ভালো। তো গতবারে ভাত এবং কে বাঁচায় কে বাঁচে থেকে পড়ে গেছে, ডেফিনেটলি আমার ধারণা ভারতবর্ষ থেকে এবারে পড়বেই, পড়া উচিত। ছাত্রছাত্রীদের একটু বেশি করে আমি যত্ন নিতে বলবো। খুব ভালো একটা গল্প, সাম্প্রদায়িক ভেদ বুদ্ধির উপর লেখা একটা গল্প, যেখানে একটা বুড়িকে ভারতবর্ষের মূর্ত প্রতীক হিসাবে ধরে হিংসা ভেদাভেদ জাতপাত বর্ণবিদ্বেষের বাইরে মনুষ্যত্ব জয়গান গাওয়া হয়েছে একটা কবিতাতে। ভারতবর্ষ যে ধর্ম বর্ণহীন একটা, ভারতবর্ষে একটা সত্তা আছে, সব ধর্ম সব বর্ণের মানুষ মিশে গিয়ে এখানে ভারতবর্ষে একটা অন্য অন্তরাত্মা জেগে ওঠে, সেই বার্তাটাই গল্পে দেওয়া আছে। এর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, যেমন একদম সকল নামকরণ একটু দেখে যাওয়া দরকার।
অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে ভারতবর্ষ গল্পে গল্পকার সাম্প্রদায়িক ভেদবুদ্ধির উপরে অখণ্ড মানব চেতনার জয়গান গেয়েছে, মানে সেখানে সাম্প্রদায়িক বিচ্ছেদের, সাম্প্রদায়িক ভেদবুদ্ধি যে ঘটনাটা আছে, সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি, সেটাকে উল্লেখ করে গল্পকার শেষে ইঙ্গিতে সাম্প্রদায়িক দাঙ্গা উত্তীর্ণ হয়ে মানবতার যে জয়গান গিয়েছেন এই জায়গাটা বলতে হবে। অর্থাৎ সাম্প্রদায়িক ভেদবুদ্ধির উপর একটা প্রশ্ন হয়, নামকরণ কেন্দ্রিক প্রশ্ন হয়, তবে সবসময় লাইন তোলা প্রশ্ন যদি হয়, ভাঙা ভাঙা প্রশ্ন, সেগুলোর জন্য প্রস্তুতি রাখা ভালো এবং সেখানে বেশি নাম্বার পাওয়া যায়। যেমন ধরো সেই সময় এলো এক বুড়িকে তার চেহারার বর্ণনা দাও, বুড়ি আসার পর যে ঘটনা বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা উল্লেখ করো। বুড়ি কেন্দ্রিক আরেকটা প্রশ্ন হতে পারে, শেষ বিকেলে রোদ্দুরে সে দূরে মিলিয়ে গেল, সে কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গল্পকার এই কথা বলেছেন, তার মিলিয়ে যাওয়ার তাৎপর্য উল্লেখ করো। এরকম একটা প্রশ্ন হতে পারে, লেখক সমাজ সচেতনতাটা চাইতে পারেন, পৌষে বাদলা সম্পর্কে ডাককুশের পুরনো বচনটি লেখো, এটা পড়ে, এবং পৌষের বাদলা সেখানকার কৃষকদের মনে কি প্রভাব ফেলেছিল উল্লেখ করে, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, কিরূপ পরিস্থিতিতে চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, এই পরামর্শ মানার ফলে কি ঘটনা ঘটেছিল, মানে বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে আসা এবং ফেলে দিয়ে আসার ফলে হিন্দু এবং মুসলিম পক্ষ কিভাবে তাকে নিজেদের দাবি করে, সেই মৃত বুড়ির ধর্ম পরিচয়কে নিজেদের বলে দাবি করে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গায় উন্মত্ত হয়ে গেল তার পরিচয়টা। হঠাৎ বিকেলে এক দৃশ্য দেখা গেল, আর একটা প্রশ্ন পড়ে একদম কাছাকাছি, তারপর এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এটা একদম দুটো প্রশ্ন একদম গায়ে গায়ে, একটা শব্দে শুধু একটু পার্থক্য আছে, অনেকের উল্টে যায়। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই দৃশ্যটা কিন্তু মুসলিম পাড়ার যুবকরা যখন বুড়িকে তুলে আনছে, তাদের দাবি বুড়ি মুসলিম, সে দাবি প্রতিষ্ঠার জন্য তারা কি বলেছিল, তারপর কি ঘটনা ঘটেছিল, এটা হতে পারে। আর যদি প্রশ্ন করে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, তখন হিন্দু মুসলিম এই বিবদমান দুই গোষ্ঠী যখন একে অপরকে হত্যার জন্য একদম উন্মত্ত হয়ে উঠেছে, চৌকিদার কোন রকমে তাদেরকে আটকে রেখেছেন, সেই সময় বুড়ির মৃতদেহ মৃত্যুর মৌনতা ভেঙে ধীরে 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 উঠে বসছে। এটা একটু মনে হয় যে আমাদের সাধারণ বিচার বুদ্ধিতে বা সত্যবোধে একটু আঘাত দেয়, যে মানুষটা 2 দিন 2.5 দিন মৃত ছিল, শেয়াল কুকুরে যাকে খেয়ে ফেলার একটা সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেই মৃত মানুষটা কিভাবে উঠে বসলো। আসলে গল্পকার এখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই গল্পে বুড়ি একটু ভারতবর্ষ আছে, মানে বুড়ি মারা গেছে মানে মুমূর্ষু ভারতবর্ষ, মুমূর্ষু ভারতবর্ষ আর একবার উঠে দাঁড়িয়ে সে তার বার্তাটা দিচ্ছে তার ভারতবাসীর উদ্দেশ্যে, তার মানুষদের উদ্দেশ্যে, যে একদম রবীন্দ্রনাথের সেই গোড়া উপন্যাসে আনন্দময়ীর ভারতবর্ষ, যেন মা তোমার জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা, সেই ভারতবর্ষের বার্তাটা এই গল্পে আছে। আর বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে পড়ে রইল, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাওয়ার দরকার আছে। আর বাকি ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, এখান থেকে এর মধ্যে যে দুটো গল্পের মধ্যে যে কোনো একটা গল্প থেকে একটা প্রশ্ন পড়তে পারে, তার প্রস্তুতি ছাত্রদের আছে। খুব প্রচলিত লাইনগুলো, যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে, গল্প ভালো করে পড়ে গিয়ে সে বিষয়ে একটু তোমাদের একটু আগে থেকে একটু এক্সারসাইজ করে নিতে হবে, আগে থেকে একটু রেডি করে নিতে হবে, যে আমি ভারতবর্ষ শুধু করে যাচ্ছি, অন্যটা থেকে এলে পারবো না, এরকম প্রস্তুতি নিয়ে যেও না। আমি ভারতবর্ষ করব, ভারতবর্ষের সব উত্তর আমার লিখে দেবো, যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে আমি লিখে দেবো। আমি ভারতবর্ষ থেকে পেলাম না, আর যে গল্প থেকে দেবে আমি ঠিক উত্তর লিখে আসবো। বা দেখা যাবে যে ওইটাতে পার্ট মার্কিংটা ভালো আছে, হ্যাঁ, ভারতবর্ষ গল্প হয়তো একটা 5 নম্বরের প্রশ্ন পড়ে গেছে, অন্যটা পার্ট মার্কিং ভালো আছে। তো ছাত্রদের বলবো 3টে গল্পই ভালো করে পড়ে যাও। আর এখন তো একটা বড় প্রশ্ন মানে অনেকগুলো ছোট প্রশ্নের সমাধান, ছোট প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা পাতায় যদি ঠিকঠাক করে লেখা যায়, তাহলে বড় প্রশ্নগুলো চলে আসে। একটা বড় প্রশ্ন মানে অনেক ছোট প্রশ্ন, অনেকগুলো প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের একটা যোগফল আমরা বলতে পারি। আরেকটা আমি এসএ কিউ উত্তর লেখার ক্ষেত্রে ছাত্রদের বলবো, প্রসঙ্গটা আমার মনে পড়ে গেল, এসএ কিউতে অনেকে করে যে আমি একটা পূর্ণ বাক্যে একটা বা দুটো বাক্যে আমি একটা উত্তর লিখলাম, 1 নম্বরের উত্তর, সেই উত্তরের মধ্যে আমার যেটা কিওয়ার্ড, যেটা প্রধান উত্তর, তার একটা আন্ডারলাইন করে দেওয়া, এক্সামিনারের চোখটাও খানিক পড়ে যাবে। তাদের সুবিধে কি, আশপাশে 2-1টা বানান ভুল হয়ে গেলেও
তার লক্ষ্যটা ততটা আসবে না। হ্যাঁ, তিনি তো ওই উত্তরটা চাইছেন, কিওয়ার্ডটা চাইছেন, এটা বালির মধ্যে থেকে তিনি হিরে খুঁজে নেবেন। হ্যাঁ, তিনি খুঁজে নেবেন। তো এটা একটু করে যাবে তোমরা। এরপর চলে আসি কবিতায়। স্যার, আপনার আলোচনা থেকে একটা জিনিস আমার মনে হলো, মনে হয় আমরা গত বছরে অনেক বিস্তৃতভাবে আলোচনা করেছি। হ্যাঁ, একটু আমি এই ভিডিওগুলো যদি আমাদের পুরোনো ভিডিওগুলো, তাহলে সেগুলো উপকৃত হবে। একদম, মানে একটা চ্যাপ্টারের উপরে একটা ভালো ধারণা আমি সেখানে একটু বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। হ্যাঁ, শেষ মুহূর্তে পরীক্ষা প্রস্তুতি এসে গেছে, ওদের কাজে লাগবে এরকম আমি কিছু সাজেশনগুলো দিয়ে যাবো। আমাদের পুরোনো ভিডিওগুলো ছাত্রছাত্রীরা দেখতে পারে এবং সত্যি কথা অনেক ছাত্র পরে বলে রেজাল্টের পর যে স্যার আপনাদের আলোচনা খুব কাজে লেগেছিল, খুব ভালো লাগে। আমিও প্রশ্নের পর অনেক সময় দেখি যে আমি আলোচনায় এসে যেগুলো বলেছিলাম সেটা কতগুলো প্রশ্নে প্রতিফলিত হয়েছে, দেখি মোটামুটি বেশ ভালোই আমাদের আলোচনা। অনেক ক্ষেত্রে কোশ্চেন মানে পেপার সেটারদের সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যায় দেখেছি। এবারে আশা করি সেরকমই হবে, দীর্ঘ অভিজ্ঞতার ফল। যাই হোক, এবারে আমরা কবিতায় যাব। গতবারে কবিতা থেকে পড়েছে আমি দেখি এবং মৌহার দেশ। 23 সালে রূপনারায়ণের কুলে এবং শিকার থেকে পড়েছিল। মানে গত 2 বছর ক্রন্দনলতা জননীর পাশে এই কবিতা থেকে আসেনি। আচ্ছা, তাহলে এখান থেকে আসার একটা সম্ভাবনা প্রবল। আর তার সঙ্গে রূপনারায়ণের কুলে এবং শিকার কবিতা আমরা একটু ভালো করে দেখে নেব। ক্রন্দনলতা জননীর পাশে এই কবিতা সিঙ্গুর নন্দীগ্রাম কৃষক আন্দোলনের পটভূমিকায় লেখা কবিতা। এই কবিতার কতগুলো জায়গা একটু গুরুত্ব দিয়ে দেখে যাওয়ার দরকার। ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনলতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কি করা উচিত বলে তিনি মনে করেছেন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, লেখা গান গাওয়া আঁকা আঁকি বলতে তিনি কি বুঝেছেন, তার এই প্রশ্ন চিহ্নের প্রকৃত কারণ বুঝিয়ে দাও। প্রশ্ন করতে পারে আমি তা পারি না, বা যা পারি কেবল সেই কবিতায় জাগে, এরকম একটা গুরুত্বপূর্ণ লাইন আছে। আমি কে, আমি কি পারি না, কেন পারি না, বা যা পারি কেবল সেই কবিতায় জাগে, কার কথা, যা পারি বলতে তিনি কি বুঝিয়েছেন, কোন পরিস্থিতিতে কথা বলেছেন, এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। ক্রন্দনলতা জননীর পাশে খুব ভালো কবিতা। সেই কবিতার প্রেক্ষিতটা একজন শিল্পী, একজন কবি, শিল্পী, গায়ক, চিত্রশিল্পী যারা শিল্পকলার চর্চা করেন, দেশ এবং জাতির দুর্দিনে তাদের করণীয় কর্তব্য কি, তাদের তো আমরা সমাজের চক্ষু কর্ণর হৃদয় বলি, জাগ্রত বিবেক প্রহরী বলি আমরা, সুশীল সমাজকে আমরা জাগ্রত বিবেক প্রহরী বলি। ফলে তাদের কর্তব্যটা কি, এই ভাষ্যের উপরেই গোটা কবিতাটা লেখা। সেই কবিতার প্রেক্ষিতগুলো একটু আলোচনা করে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছেলেদের একটু দেখে যাওয়ার দরকার আছে। মৌহার শিকার কবিতা জীবনানন্দ দাশের কবিতা, খুব ভালো কবিতা। শিকার কবিতা 2টো ভোরবেলার ছবি আছে, সেটা একটু দেখে যেতে হবে। শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণ, সুন্দরী বাদামি হরিণ চিতাবাঘিনীর তাড়া খেয়ে সারা রাত মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরী আর অর্জুনের বনে বনে ঘুরেছিল, তার বর্ণনা। বা এসেছে সে ভোরের আলোয় নেমে, সে কে, কিভাবে সে ভোরের আলোয় নেমে এসেছে, ভোরের আলোয় নেমে এসেছে কি করলো। অথবা একটা অদ্ভুত শব্দ, হ্যাঁ, অদ্ভুত শব্দ কিসে, কখন এই শব্দ হয়েছিল, এই শব্দের পরিণতি কি হয়েছিল। মানে হরিণটা ভোরবেলায় নেমে এসে যখন নদীর তীক্ষ্ণ স্রোতে সে নেমেছিল তার সারা রাতের ক্লান্তি দূর করার জন্য, তখন শহরের চেহারা শিকারীরা তাকে গুলিবিদ্ধ করেছিল, এই জায়গাটা। বা নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামলো, সে কে, কেন সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ নেমেছিল, তার পরিণতি কি হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। রূপনারায়ণের কুলে তো রবীন্দ্রনাথের একদম বেলা শেষের কবিতা, রবীন্দ্র দর্শনের একদম নির্যাস কবিতা, ছোট্ট একটু কবিতা। রবীন্দ্র দর্শনের নির্যাসটা আছে যে এই রূপের জগতে পৃথিবীতে মানুষ আসে, এত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনার আয়োজন চারদিকে, কেন না মানুষ আত্ম উপলব্ধির জন্য, নিজেকে চেনা, জীবনের সত্য উপলব্ধির জন্য পৃথিবীতে এত দুঃখের আয়োজন থাকে, এত যন্ত্রণা, এত সংগ্রাম। সেই জায়গাটা রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন, এই রূপনারায়ণের কুলে জেগে উঠে তার কি উপলব্ধি হলো, এটা হতে পারে। সত্য যে কঠিন,
সত্যকে তার কঠিন মনে হয়েছে কেন, কঠিন সত্যকে তিনি অন্তরে গ্রহণ করতে বলেছেন কেন, এবং কঠিন সত্যকে অন্তরে গ্রহণ করার ফলে মানুষের মধ্যে কি ধারণা বা কি ভাবনার উপলব্ধি ঘটে, এরকম কিছু প্রশ্ন এখান থেকে আসে। বিশেষ করে রূপনারায়ণের কুলে কবিতার যে অন্তর্নিহিত মর্মবাণী, এই ভেতরের চিন্তা ভাবনা উপরে কিছু একটা প্রশ্ন পড়ে। তো এই কবিতা, 3টি কবিতা একটু ভালো করে দেখে যেতে হবে বড় প্রশ্নের জন্য। এখান থেকে আশা করি ছেলেরা একটা পেয়ে যাবে। 2টো প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে, আর শর্ট প্রশ্ন তো যে কোনো কবিতা থেকেই পড়বে। এরপর আমরা চলে যাব 5-এর দাগের প্রশ্নে। সেখানে নাটকের উপর প্রশ্ন থাকবে। আমাদের 2টো নাটক আছে, 2টো নাটক আমাদের পাঠ্য। 2টো নাটক থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে যে কোনো নাটক থেকে। গতবারে বিভব নাটক থেকে একদম শেষ লাইন থেকে একটা প্রশ্ন হয়েছিল, এবার নিশ্চয়ই লোকে খুব হাসি পাবে এটা। আর 23 সালে তাদের অভিনয় থেকে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছে। এই জায়গা থেকে প্রশ্ন হয়েছে, মানে গতবারের প্রশ্নটা হচ্ছে নাটকের একদম শেষ পার্ট থেকে, আর তার আগের বারের প্রশ্ন হচ্ছে নাটকের প্রথম পার্ট থেকে। মানে বিভাগ একটা অন্য আঙ্গিকের নাটক, নাটকের উপকরণ বাদ দিয়ে আঙ্গিকের উপর নির্ভর করে কম খরচে নাটক কিভাবে মঞ্চস্থ করা যায় তার একটা প্রস্তাবনা নাটকের শুরুতে আছে, দীর্ঘ প্রস্তাবনা, যেখানে অভিনেতা শম্ভু মিত্র তিনি সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলছেন, মানে দর্শকরা নাটকের একটা চরিত্র হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তিনি কেন আঙ্গিক সর্বস্ব নাটকে অভিনয়ের কথা বলছেন, সেখান থেকে একটা প্রশ্ন আসে। আমার মনে হয় এই নাটকের নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে একটা পেঁয়াজ বার করেছি। হ্যাঁ, এই ধরনের কেন পেঁয়াজ বার করলেন, নাটকের নাম কেন অভাব নাটক, উড়িয়া নাটকে তিনি কি দেখেছিলেন, প্রাচীন বাংলা নাটক সংস্কৃত নাটক আছে সেখানে তিনি কি দেখেছিলেন, মারাঠি তামাশায় কি দেখেছিলেন, আর রাশিয়ার জাপানের কাবুকি থিয়েটার, রাশিয়ার তৎকালীন রাজধানী মস্কোতে গিয়ে একটা অভিনয় করেছিল কাবুকি থিয়েটার, সেখানে অনেক ভঙ্গির অভিনয় ছিল। সেই অভিনয় কিভাবে আইজেনস্টাইনকে, রাশিয়ার বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনকে প্রভাবিত করেছিল, তিনি সে সম্পর্কে কি লিখেছিলেন। এই জায়গা প্রথমে প্রস্তাবনা থেকে অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, এবং এবারে আসার সম্ভাবনা বেশি যেহেতু নাটকের শেষ পার্ট থেকে আগেবারে প্রশ্ন এসেছে। তার বাইরে ফার্স্ট লাভ সিন, মানে প্রথম লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন, এই জায়গাগুলো দেখার দরকার। চাল এবং কাপড়ের দাবিতে এগিয়ে আসা মিছিলের সঙ্গে পুলিশের কিভাবে সংঘাত বাঁধলো, এই জায়গাটা একটু দেখার দরকার। বা আরো কিছু কিছু জায়গা আছে, এই ঘরের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহুরূপী তখন লাটে উঠবে, বা না না আপনারা বিশ্বাস করবেন না, বহুরূপী কি, কেন কথা বলেছে। হ্যাঁ, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। আরেকটা নাটক আছে, নাটকটার নাম নানা রঙের দিন। নানা রঙের দিন থেকে গতবারে প্রশ্ন পড়েছিল, সেই রাত্রে জীবনে মোক্ষম বুঝলুম, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রধান চরিত্র, তার জীবনে একটা প্রেম এসেছিল, তাকে আলমগীরের চরিত্রে অভিনয় করতে দেখে একটি ধনী বাড়ির আদরের দুলালি তার প্রেমে পড়েছিল। বেশ কিছুদিন সম্পর্ক চলার পর তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সে বিয়ের প্রস্তাব স্বীকার করে নিয়ে সে শর্ত দিয়েছিল যে তুমি অভিনয় ছেড়ে দিলে আমি বিয়ে করব। অর্থাৎ অভিনয় দেখে সে অভিনেতার প্রেমে পড়েছে, কিন্তু বিয়ের শর্ত দিচ্ছে অভিনয় ছাড়তে হবে। তার মানে মানুষ অভিনয়কে ভালোবাসে, অভিনেতাকে ভালোবাসতে পারে না, এই ধারণার উপলব্ধি তার এসেছিল। সেই জায়গায় একটা প্রশ্ন ছিল। আর 2023-এ প্রশ্ন ছিল জানো কালিনা একটি মেয়ে, এই জায়গাটা থেকে, মানে দুটো প্রায় একই জায়গার প্রশ্ন, সেই তার প্রেম কেন্দ্রিক প্রশ্ন। এর বাইরে এবারে যেগুলো দেখার দরকার, রজনীকান্তের চরিত্র খুব গুরুত্বপূর্ণ আছে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, মৃত্যু ভয়কে সে হাসতে হাসতে জয় করতে পারে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, তার মৃত্যু চিন্তা, মৃত্যু ভয় কিভাবে এসেছে। এই থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা
আমার জীবনের 45টা বছর, রজনীকান্তের এই উপলব্ধি, লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার, একদম শেষের দিকে ম্যাকবেথ নাটক, ওথেলো এবং রিচার্ড দ্য থার্ড, তিনটে নাটকের তিনটে ছোট ছোট কোটেশনকে ব্যবহার করা হয়েছে নাটকের একদম শেষে। তার যে কোনো একটা জায়গায় তুলে দিতে পারে যে গোটা নাটকের পরিপ্রেক্ষিতে এই জায়গা বা এই নাটকের সংলাপ বা এই সংলাপ ব্যবহার করার তাৎপর্য নির্ণয় করে। মানে নাট্যকার অভিনেতার জীবনের সঙ্গে কিভাবে ওই নাটকের পরিণতি মিলে যাচ্ছে তার একটা বার্তা নাটকে আছে, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখার দরকার আছে। নাটক নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। বিভাগ খুব সুন্দর একটা নাটক, তার দুটো পার্ট। একটা প্রথমটা হচ্ছে এই নাটক, এই আঙ্গিক সর্বস্ব নাটকে কেন আসছেন তিনি, তার একটা পূর্বকথন আছে। আর হাসির নাটকের খোরাক খুঁজতে গিয়ে তিনি কিভাবে রক্ত, অশ্রু, কান্নাকে নাটকের উপকরণ করছেন, কেন করছেন, এই দুটো মূলত জায়গা। মানে শম্ভু মিত্র বহুরূপীর একজন নাট্য সৈনিক হিসাবে তিনি বলতে চেয়েছেন যে তার নাটক মানে তার কাজ, একজন প্রকৃত নাট্যকর্মী হিসাবে, নাট্য সেনা হিসাবে তার কাজ যে মানুষকে শুধু হাসানো নয়, বিশেষ করে যে যুগের মর্মবাণীটা বেদনার সঙ্গে, দুঃখের সঙ্গে, অনাহার, অন্ন চিন্তা, মাথা গোজার ঠাঁইয়ের অভাব, মানুষের কাজ নিয়ে একটা উদ্বাস্তু সমস্যা, সদ্য স্বাধীন দেশের এই হাজার হাজার সমস্যার পাহাড় যখন মাথায় চেপে আছে, তখন মানুষ মঞ্চে গিয়ে শুধুমাত্র হাসির নাটক দেখে শিল্পকে অপমান করতে পারে না। কারণ তার বিশ্বাস হচ্ছে নাটক জীবনের মঞ্চায়ন। সমকালীন সমাজের দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা নাট্যকার তুলে আনবেন মঞ্চে। কারণ শম্ভু মিত্রের মতো সমাজ মানুষকে নাট্যকার হচ্ছেন রোমান সম্রাট নিরনন, রোম সাম্রাজ্য পড়ছে আর তিনি তখন বেহালা বাজাবেন, এতটা স্বৈরাচারী নন তারা। কারণ তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই দুটো জায়গা নাটকে আছে, এটাকে দেখতে হবে। আর নানা রঙের দিন তো খুব স্ট্রেট ওয়ে একটা নাটক, সেই নাটকের বিভিন্ন জায়গাগুলো, রজনীকান্তের জীবনের নানা বাঁক, কিভাবে তিনি সেই জায়গাগুলো ছুঁয়ে গেছেন, সেই জায়গাগুলো একটু ধরে নিতে হবে। ধরে নিলে নাটক দুটো খুব সহজ আলোচনার জায়গা আছে। এরপর আমরা চলে যাব, আমাদের দুটো পাঠ্য আছে, একটা ভারতীয় গল্প আর একটা ভারতবর্ষের বাইরে একটা কবিতা, অভারতীয় কবিতার ভারতীয় গল্প। পড়তে জানে মৌমজুরের প্রশ্ন, বেটল ব্রেকহটের একটা কবিতা শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন, যেখানে মূল বক্তব্য হচ্ছে যে ইতিহাসে রাজা রাজাদের বিজয় গাথায় পড়া, যুদ্ধ জয়, যুদ্ধে পরাজয়, স্থাপত্য ভাস্কর্যের সৃষ্টি, সব রাজাদের নাম ভর্তি। অথচ ইতিহাসের ধারাবাহিকতা যদি অনুসরণ করি দেখব, সভ্যতা যা কিছু তৈরি হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ করেছেন, কান্না ঘাম রক্তের বিনিময়ে করেছেন। কিন্তু ইতিহাসের স্বীকৃতি রাজাদের। একজন শিক্ষিত মজুরে প্রশ্ন করেছে যে সাধারণ মানুষের কোনো স্বীকৃতি ইতিহাসে নেই কেন? এর উপর গোটা আলোচনাটা। আর অলৌকিক তো গুরু নানকের জীবনের একটি অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনা কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠল, পাঞ্জা সাহেবের একটি জীবনের বিনিময়ে ট্রেন থামানোর ঘটনাকে কেন্দ্র করে, সেই জায়গার উপর একটা গল্প, খুব সুন্দর গল্প। একটা ধর্মীয় কাহিনীর সঙ্গে ইতিহাসের কাহিনীকে যোগ করে দিয়ে গল্পকার দেখাতে চেয়েছেন যে মানুষের উদ্দেশ্য যদি সৎ হয়, লক্ষ্য যদি সঠিক থাকে, মানুষ যদি মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়, তাহলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। পাঞ্জা সাহেবের গুরু নানক পাহাড় থেকে গড়িয়ে দেওয়া পাথরের চাই হাত দিয়ে থামিয়ে দিয়েছিল, আর তারই আদর্শ বুকে নিয়ে তার অনুগামী শিষ্যরা দুরন্ত গতিতে এগিয়ে আসা ট্রেন থামিয়ে দিয়েছিল ট্রেন লাইনে শুয়ে পড়ে প্রাণ দিয়ে। তাহলে ট্রেন থামানোটা ইতিহাসের ঘটনা, মানুষ চোখের সামনে দেখেছে। আর পাথর থামানোর ঘটনাটা তাহলে অবিশ্বাস করবে কি করে মানুষ? এই যুক্তিটা তিনি রেখেছেন। খুব সহজ গল্প, ছাত্রদের ক্ষেত্রে গল্প এবং কবিতার উত্তর কোনো অসুবিধা হয় না। আগেবারে প্রশ্ন পড়েছিল অলৌকিক থেকে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, মানে পাথর থামানোর গল্প। আমার বিশ্বাস এবারে ট্রেন থামানোর এপিসোড থেকে কিছু একটা করবে, অথবা গুরু নানকের মর্দানাকে জলদানের কাহিনী বর্ণনা করো, বা পাথর থামানোর গল্পটা ছোট করেছে, এই গল্পটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে আলোচনা করো। এর উপর মানে হয় ট্রেন থামানোর এপিসোডটা দেবে, অথবা পাথর থামানোর গল্পের সঙ্গে ট্রেন থামানোর গল্পকে একসঙ্গে দিয়ে কিভাবে এটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে, সেই মূল্যায়নের একটা প্রশ্ন হতে পারে। ছাত্রছাত্রীরা জানে, যেমন
অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই, এটা হতে পারে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা শুনে খুব উত্তেজিত, এটা হতে পারে। মার বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, এই জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে। অথবা এটাকে ভগবানের অভিপ্রায় বলে মনে নাও, প্রথমের দিকে যদি, প্রথম পার্ট থেকে যদি প্রশ্ন হয়, এই লাইনটা আসতে পারে। হ্যাঁ, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প, গল্প শুনে বক্তার মনে কি প্রতিক্রিয়া জেগেছিল, তার প্রত্যুত্তরে মাস্টারমশাইরা কি বলেছিলেন, এরকম কিছু একটা প্রশ্ন হতে পারে। আর পড়তে জানি মজুরের প্রশ্ন থেকে আগেবারে বলেছিল কে জিতেছিল 1 ক্লাসে, এখান থেকে প্রশ্ন এসেছে। আমার মনে হয় এবারে পাতায় পাতায় জয়, জয়োৎসবে ভোজ বানাতো কারা, এটা হতে পারে। এই প্রশ্নটা, এই লাইনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বা ভারত জয় করেছিলেন আলেকজান্ডার, এখানটা থেকে আসতে পারে। বা স্পেনীয় আর্মাডা যখন ডুবে গিয়েছিল, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। অথবা পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায়, মজুরের উত্থাপিত প্রশ্নগুলো কি কি, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে। খুব সহজ জায়গা আছে, অসুবিধা নেই, ছেলেদের কাছে যথেষ্ট সহজ মনে হয় এই দুটো বিষয়। এরপর আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব, যেখানে আমার বাংলা বলে একটি স্বতন্ত্র গ্রন্থ পাঠ আছে সুভাষ মুখোপাধ্যায়, তার 5টা পিস আমাদের পাঠ্য। আগের বারে হাত বাড়াও থেকে পড়ে গেছে, আর 50-60 বছর আগে অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, গারো পাহাড়ের নিচে বলে একটা এপিসোড আছে, এখান থেকে পড়ে গেছে। আর 2023-এ পড়েছে মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখানো গান, মানে কলের কলকাতা থেকে পড়েছে। আর বিশ্বাস করো বানানো গল্প নয়, ছাতির বদলে হাতি থেকে পড়েছে। তার মানে আমরা দেখলাম লাস্ট 2 বছর মেঘের গায়ে জেলখানা থেকে আসেনি। তাহলে মেঘের গায়ে জেলখানা খুব ইম্পর্টেন্ট, এবারে ছেলেদের খুব ভালো করে করে যেতে হবে। তার বাইরে ছাতির বদলে হাতি, কলের কলকাতা। ছাতির বদলে হাতি গুরুত্বপূর্ণ বই, সেখানে চেংম্যানের গল্প, মহাজনী শোষণ জুলুম, নানকার প্রথা, শেষের দিকে একটা গান আছে, গানের প্রসঙ্গ, এই 3-4টি জায়গা খুব গুরুত্বপূর্ণ। কলের কলকাতা একটু বিস্তৃত, একটু বড়, সেখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে সুভাষচন্দ্রকে প্রথম দেখার অভিজ্ঞতা, বা সুভাষ মুখোপাধ্যায়ের বাড়িওয়ালা হঠাৎ স্বদেশী সেজে ওঠার প্রসঙ্গ, হঠাৎ খেপে উঠল কলকাতা, এই জায়গাগুলো থেকে, বা মোনা ঠাকুরের মুখে শোনা কলকাতার গল্প, 42-এ আগস্ট আন্দোলনে কলকাতায় যেভাবে বিপ্লব শুরু হয়েছিল তার বর্ণনা, স্বদেশী বিদেশি দ্রব্য বর্জনের একটা এপিসোড আছে তার বর্ণনা, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এখানে সাধুচরণ, মোস্তাফার এপিসোড, জেলখানায় শাস্তিদানের প্রথা, জেলখানার বর্ণনা, সেখানে অবস্থাপন্ন বাড়ির ছেলেরা কিভাবে তাকে, মানে তাদেরকে সুরানির ছেলে, আর যারা সাধারণ বাড়ির ছেলে তাদের দুরানির ছেলে কেন বলা হয়েছে। হ্যাঁ, মেঘের গায়ে জেলখানা, বক্সার জেলখানা কেন তৈরি হয়েছিল, সেই জেলখানায় এখন কারা কারা বন্দী হয়ে আছে, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলো একটু দেখতে হবে। আরেকবার মনে করে দিই, জেলখানা একটা আলাদা জগৎ, এখান থেকে একটা প্রশ্ন হয় অধিকাংশ সময়। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণীদের ভবিষ্যৎ, এই জায়গা থেকে প্রশ্ন হয়। গায়ে লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত 20 টাকা, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ছেলে নাম রাখার সময় সাধুচরণের বাবাকে জানতে পেরেছিল যে ছেলে বড় হয়ে এমন করে নাম হাসাবে, মানে সাধুচরণের এপিসোডের উপরেই প্রশ্ন। জেলখানায় শাস্তিদানের পদ্ধতি, তাছাড়া চোরেরা যেতে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন, জেলখানার আসামিরা তাদের গলার মধ্যে কিভাবে টাকা রাখা বা মূল্যবান সম্পদ রাখার থলি বানিয়ে নেয়, তার একটা বর্ণনা সেখানে আছে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তি দানের এই রকম ফের দেখে, শাস্তি দানের রকম ফের কি রকম আছে তার বর্ণনা পড়ে। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থা বহাল আছে বক্সায়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর মোস্তাফার কাহিনী প্রথমের দিকে আছে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখতে হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব, সেটা হচ্ছে ভাষার ইতিহাস, তারপরে সংস্কৃতির ইতিহাস।
ভাষার ইতিহাস গতবারে প্রশ্ন পড়েছে। ভাষার ইতিহাসের 5টা আলাদা আলাদা অধ্যায় আছে। ভাষাবিজ্ঞান, ভাষাতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব ফার্স্ট চ্যাপ্টার, তারপর ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। 5টা চ্যাপ্টার আছে। সেই 5টা চ্যাপ্টার থেকে শব্দার্থতত্ত্ব থেকে গতবারে পড়েছে আর রূপতত্ত্ব থেকে পড়েছে। তাহলে প্রথম চ্যাপ্টার ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, বাক্যতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব, এই 3টে জায়গা খুব ইম্পর্টেন্ট। এই 3টে জায়গা আমি কিছু কিছু জায়গায় ছেলেদের অনুরোধ করব যে তোমরা এই জায়গাগুলো দেখে যাবে। বিশেষ করে বাক্যতত্ত্ব, এটা 24-এ আসেনি, 23-এও আসেনি, 22-এ এসেছে। তাহলে বাক্যতত্ত্ব খুব সহজ চ্যাপ্টার এবং খুব সহজ কিছু উত্তর আছে। 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেতে হবে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ তাদের পরিচয় দাও, বা যে কোনো এক প্রকার বাক্য উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। সরল জটিল যৌগিক বাক্য কাকে বলে, তাকে কি বৈশিষ্ট্য আছে। ভঙ্গি বা মেজাজের দিক থেকে বাক্য কয় প্রকার, 7 বা 8 প্রকার, কেউ 7 প্রকার কেউ 8 প্রকার বলে, তাদের পরিচয় দাও। সহজ প্রশ্ন, তবে একটু বড় হবে উত্তরটা। আর বাক্যের অব্যবহিত উপাদানের কথা প্রথম কে বলেছিলেন? অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বাক্যের অব্যবহিত উপাদান বুঝিয়ে দাও। এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখায় এখানে 2টো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ভাষাবিজ্ঞানে প্রচলিত শাখা কয়টি ও কি কি, যে কোনো একটি উদাহরণ দাও। মানে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, 3টের নাম লিখে একটা পরিচয় দিয়ে দিলেই হবে। আর ফলিত ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো? ফলিত ভাষাবিজ্ঞানের কয়েকটি শাখার নাম লেখো, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। মানে ভাষাবিজ্ঞানের ইনডাইরেক্ট যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, শিক্ষা সংস্কৃতি অন্যান্য জায়গায় ভাষাবিজ্ঞান যেখানে কাজ করে তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে। শৈলী বিজ্ঞান, মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান, এসব এর আলাদা আলাদা পার্ট আছে। তো সেক্ষেত্রে সমাজ ভাষাবিজ্ঞান বা শৈলী বিজ্ঞান আলাদা করে একটু দেখে গেলে, ফলিত ভাষাবিজ্ঞানের কয়েকটা শাখার নাম লিখে দিলাম, 4-5টা, একটা ভাষা হয় শৈলী বিজ্ঞান, হয় সমাজ ভাষা বিজ্ঞান, যে কোনো একটা পরিচয় দিয়ে দিলাম, দিয়ে একটা উত্তর হয়ে গেল। আর ধ্বনিতত্ত্ব থেকে কয়েকটা জায়গা আসতে পারে। ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আর রূপতত্ত্ব তবু একটু দেখে যাওয়ার দরকার আছে। আচ্ছা, ধ্বনিমূলে আরেকটা প্রশ্ন, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুচ্ছধ্বনি যুক্তধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। আর অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো? কয়েকটি অবিভাজ্য ধ্বনির নাম লেখো এবং যে কোনো একটি অবিভাজ্য বা যে কোনো 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এই যে প্রশ্নগুলো বললাম আমি, বাক্যতত্ত্ব থেকে, ধ্বনিতত্ত্ব থেকে এবং ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায় 3টে চ্যাপ্টার থেকে, এর মধ্যে ছেলেরা একটা প্রশ্ন পেয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং এক্ষেত্রে প্রশ্ন কোনো ঘোরানো পেঁচানোর দরকার পড়ে না, হয় না, খুব স্ট্রেট ওয়ে প্রশ্ন হয়, খুব স্ট্রেট। তো তাহলে বাক্যতত্ত্বটা একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার 2টো প্রশ্ন বলেছি। ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কয়টি ও কি কি, যে কোনো একটি পরিচয় দাও। আর ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, কয়েকটি শাখার নাম লেখো, একটি পরিচয় দাও। আর ধ্বনিতত্ত্ব থেকে আমি বলেছি ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক, গুচ্ছধ্বনি যুক্তধ্বনি, আর অবিভাজ্য ধ্বনি কাকে বলে। গতবারে বিভাজ্য ধ্বনি পড়েছে, এবারে অবিভাজ্য ধ্বনি এলেও আসতে পারে। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, কয়েকটি অবিভাজ্য ধ্বনির নাম লেখো, 2-একটা পরিচয় দাও। এর বাইরে রূপতত্ত্ব থেকে সাদামাটা 2-একটা প্রশ্ন, যেমন প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার কি কি, 2-একটা উদাহরণ দাও। হ্যাঁ, বা সমাস কি, পদ গঠন প্রক্রিয়া, সমাস কয় প্রকার, এবং 2-একটা প্রশ্ন খুব সাধারণ আলোচনার উপর প্রশ্ন দেখে যাওয়া যেতে পারে। এরপর আমরা একদম 9 দাগের প্রশ্নে চলে যাব, যেখানে আমাদের শিক্ষা সংস্কৃতির 5টা অধ্যায় আছে। প্রথমেই আছে চিত্রশিল্প, তারপর গান, চলচ্চিত্র, ক্রীড়া সংস্কৃতি আর বিজ্ঞান। 5টা জায়গা পাঠ্য আছে। গতবারে 4টে জায়গা থেকে প্রশ্ন হয়েছে। চিত্রকলা থেকে গতবারে প্রশ্ন হয়নি। চিত্রকলা থেকে এবারে খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা,
আমি আবার ছাত্রদের বলবো যে সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে খুব সাজেস্টিভ বইতে পড়ে যাবে না, কারণ এক্ষেত্রে খুব জানার মধ্যে না পড়লে লেখা অসম্ভব। কারণ মাধ্যমিক যে পরীক্ষার্থী ছেলেরা দেবে আন্ডার 18 যারা, বাংলা শিল্পকলা, চিত্রকলা, নাটক, গান, সঙ্গীত এসব সম্পর্কে তাদের একদম উৎস থেকে বিবর্তন পর্যন্ত যে সমস্ত খ্যাতিমান যারা আছেন তাদের কৃতিত্বের কথা 2-4টে বাদ দিয়ে সবাই খুব বেশি জানেন বলে আমার ধারণা নেই, আমার বিশ্বাস হয় না। তাই বলছি একটু বেশি করে যাওয়ার দরকার আছে। আমি কতগুলো জায়গা একটু বলে দিই। চিত্রকলা খুব ইম্পর্টেন্ট। এবারে চিত্রকলা, এই চিত্রকলায় কতগুলো জায়গা একটু দেখে যাওয়ার দরকার। আমি কতগুলো জায়গা দেখে যাওয়ার জন্য বলছি, তোমরা নিজেদের মতো করে সাজেশন সাজিয়ে নেবে। চিত্রচর্চা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি একটু ইম্পর্টেন্ট, রামকিঙ্কর বেজ, যামিনী রায়, কালীঘাটের পট। টেস্ট পেপারে খুব আসছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এই 4-5টা খুব গুরুত্বপূর্ণ। চিত্রকলা থেকে কিন্তু একটা পড়বে। এবার আমি চিত্র থেকে, ছবি থেকে কয়েকটা জায়গা বলবো, মানে সরি আমি চিত্রশিল্প বললাম। এরপর আমি গান থেকে কয়েকটা জায়গা বলবো। গানে লোকসঙ্গীত খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আলাদা করে দেখে যাওয়ার দরকার। রজনীকান্তের গান এটা, আর একবারও এখন প্রশ্ন পড়েনি গণসঙ্গীত, বাংলা গণসঙ্গীত, এই কয়েকটা দেখতে বলবো। লোকসঙ্গীত, গণসঙ্গীত, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং রজনীকান্ত। চলচ্চিত্র থেকে নিউ থিয়েটার্স বা বাংলা সবাক চলচ্চিত্রের প্রথম যুগ খুব ইম্পর্টেন্ট। বাংলা তথ্যচিত্রের ধারা আজ পর্যন্ত পড়েনি, একবারের প্রশ্ন পড়েনি নতুন সিলেবাস আসার পর। তপন সিনহা এবং মৃণাল সেন, গতবারে আমি দেখছিলাম সম্ভবত মৃণাল সেন রচনায় পড়ে গিয়েছিল, তবু আরেকবার দেখে যাওয়ার দরকার আছে। বিজ্ঞান থেকে জগদীশ চন্দ্র বসু খুব ইম্পর্টেন্ট, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। আর ক্রীড়া সংস্কৃতি থেকে দাবা খেলা, কাবাডি খেলা, সার্কাস, ক্রিকেট খেলা এবং ম্যাজিক, এগুলো খুব দরকার। আবার বলছি, দাবা খেলা, কাবাডি খেলা। দাবা খেলা খুব ইম্পর্টেন্ট, রামায়ণের কাহিনী অনুযায়ী দাবা খেলার স্রষ্টাকে, টেস্ট পেপারে খুব প্রশ্নটা আসছে। ক্রিকেট খেলা আমাদের সারদারঞ্জন রায়চৌধুরীর এপিসোডটা লিখতে হবে। ম্যাজিক এবং সার্কাস খুব গুরুত্বপূর্ণ। তাহলে বিজ্ঞান, গান, চিত্র, চলচ্চিত্র, ক্রীড়া, 5টা জায়গা। এটা আমরা পিডিএফ আকারে দিয়ে আমি দিয়ে দিতে পারি যদি ছাত্রদের লাগে, ছাত্ররা জানে কোনগুলো খুব ইম্পর্টেন্ট। আর একদম সব শেষে আমরা চলে যাব, আমাদের 10 নম্বরের একটা প্রশ্ন রচনা নির্মাণ করতে হয়। প্রথমে আলোচনা, একদম প্রথমে আলোচনা হয়েছে, আমি টপিকগুলো একটু শুধু টপিকগুলো বলে দেব। আগেরবারে পড়েছে মানব জীবনে পরিবেশের প্রভাব, মানুষ মানচিত্রে। আমার কতগুলো জায়গা রইল, পানীয় জলের সংকট, যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব উষ্ণায়ন খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভারতের জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ, পরিবেশ বিপর্যয় ও আমাদের কর্তব্য, চরিত্র গঠনে ও শিক্ষায় খেলাধুলার ভূমিকা, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন খুব ইম্পর্টেন্ট। বিতর্কের জন্য আমি কতগুলো জায়গা, যদিও বলছি বিতর্ক কিন্তু খুব প্রচলিত এতে আসে না, একদম নতুন নতুন কিছু টপিক তুলে আনেন এক্সামিনারটা। তবু জীবিকার আদর্শ স্থান বিদেশ, এটা একটু দেখার দরকার। শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, ইংরেজি মাধ্যম স্কুলগুলি দেশের ভবিষ্যৎ, বিজ্ঞান মানুষের জীবনে অভিশাপ ডেকে আনছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস ফেল তুলে দেওয়া উচিত, বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই, দূরদর্শন মানব জীবনে বিরূপ প্রভাব বিস্তার করছে। এর বাইরে হাটবাজার বনাম শপিং মল, ফেসবুকের আড্ডা বনাম খেলার মাঠের আড্ডা, এই জায়গাগুলো একটু দেখে যাওয়ার দরকার। জীবনে আমি নতুন করে কিছু বলবো না, সাধারণভাবে যারা
যাদের এবারে 100 বর্ষ, 150 বছর, 200 বছর চলছে, এরকম বিখ্যাত মনীষীদের একটু দেখে যেতে হবে। আমাদের মধুসূদন দত্তের 200 বর্ষ চলছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম 100 বর্ষ চলছে, ছাত্রছাত্রীরা জানে। রাজা রামমোহন রায় একটু দেখে যাওয়া দরকার। মহাশ্বেতা দেবী, কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা। ভগিনী নিবেদিতা একবার পড়ে গিয়েছিল, তবু একবার দেখে যাওয়া দরকার, কারণ মহিলা জীবনী খুব কম আলোচিত হয়, যার জন্য। বেগম রোকেয়া কি ছিল? বেগম রোকেয়া একবার এসেছিল। আচ্ছা, বেগম রোকেয়া, আচার্য জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ এবং মধুসূদন। এর বাইরে যাদের জন্মের 200 বর্ষ বা 150 বছর বা 100 বছর চলছে, এরকম তাদের দেখে নেওয়ার দরকার। আর রচনার পরিণতি দান একটা থাকে, সেটা আমি ছাত্রদের সাধারণত বারণ করি লেখার জন্য। এই 3টে থেকে কোনো একটা লেখার দরকার। শুভ উৎসব, আমার ভারত, ভারতের সংস্কৃতি, গাছের কথা, শৈশব স্মৃতি, পরিবেশ ও বিপন্ন মানুষ, নতুন মাস্টারমশাই, পল্লী সাহিত্য, এগুলো একটু দেখে যাওয়া যেতে পারে। তবে আমার সাজেশন রইল মানুষ মানচিত্র, বিতর্ক এবং জীবনী। এর যে কোনো একটা। জীবনী তো সবাই লিখতে পারে, এখন যারা একটু লেখার হাত আছে অনেক তথ্য পেয়ে যায়। সুন্দর করে শব্দ দিয়ে যে মানুষটা তথ্যগুলো দেওয়া হয়েছে সেই মানুষটা সম্পর্কে একটু গুছিয়ে লিখতে হয়। অনেক ছেলেরা প্রশ্ন করে, স্যার রচনার ক্ষেত্রে কি কোটেশন দিতে হবে? কতগুলো কোটেশন দিতে পারি? আমার প্রস্তাব রইল যে কোটেশন দিতেই হবে, এরকম কোনো মাথার দিব্যি দেওয়া ব্যাপার নেই। অবশ্যই সেটা কিন্তু আবার প্রাসঙ্গিক যদি মনে হয় তুমি একটা প্রসঙ্গ সেই মানুষটার সম্পর্কে কেউ বলেছেন অথবা তার বিখ্যাত উক্তি আছে, আমি সেটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং যখন আমি ইনভার্টেড কর্ম মধ্যে রাখবো, একদম যেমন তিনি বলেছেন, যেমন লেখা আছে সেরকম দিতে হবে। যদি আমার না মনে থাকে, সেটাকে আমি আমার মতো করে দিতে পারি, ইনভার্টেড কমাটা তুলে। আর কতগুলো আমরা কোটেশন দিতে পারি, আমার কথা যে খুব বেশি দেওয়ার দরকার নেই। একটা রচনায় 1, 2 বা 3টে দিয়ে দিলে সেটা প্রাসঙ্গিক হতে পারে, এবং কোটেশনটা এমনভাবে ইউজ করতে হবে যেন সে ওই প্যারাটার বা ওই রচনার মূল বক্তব্যকে সে যেন ধারণ করে। একদম অপ্রাসঙ্গিক কোটেশন দিয়ে ভারাক্রান্ত করে দিয়ে মূল রচনার থেকে সরে গেলাম, এটা না যেন হয়। অনেকে প্রশ্ন করে, স্যার উত্তর লিখতে গিয়ে যদি শব্দ বেশি হয়ে যায়, 150 শব্দের জায়গায় বেশি, বা রচনায় 400-র বেশি শব্দ হয়ে যায়, আমরা বলি না খুব 2-4টে শব্দ বেশি হলে, 10% শব্দ এপাশ ওপাশ হয়ে গেলে কিছু যায় আসে না, যদি প্রসঙ্গের মধ্যে থাকে। কিন্তু একদম অপ্রাসঙ্গিক আলোচনা সে পাতার পর পাতা লিখে পড়িয়েছে, এগুলো কিন্তু তার মূল্যায়নের ক্ষেত্রে একটু বিরূপ প্রভাব পড়বে, এটা মাথায় রাখতে হবে। আবার এই 1/4 খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আবার বানান ভুলটাও কিন্তু মাথায় রাখতে হবে। সব মিলিয়ে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। পুরনো সিলেবাসের শেষ বছরের পরীক্ষার্থী তোমরা, আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের যা প্রস্তুতি এবং প্রশ্ন যা আসবে, যা প্রতিফলিত হয়েছে এত বছর, তাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। যে জায়গাগুলো একটু এখনো তোমাদের মনে হয় যে জায়গাগুলো এখনো ধরতে পারছি না, একটু সমস্যা থাকছে, বিশেষ করে ভাষা, ইতিহাস, সংস্কৃতির ক্ষেত্রে, এই জায়গাগুলো একটুখানি দেখে নাও। এখনো 1 মাস 10-12 দিন আছে। 3 তারিখের আগে একটু দেখে নাও। খুব বেশি রাত জাগার দরকার নেই। পরীক্ষার আগের রাত্রিতে হালকা খাবার খেয়ে 11টা, 10, সাড়ে 10টা, 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে হবে। আমরাও ছাত্র যখন ছিলাম, এখন বলছি বটে, কিন্তু পরীক্ষা একটা বাড়তি টেনশন, একটু নিদ্রা কেড়েই নেয় আমাদের। তবু বলবো যে একদম রাত জেগে ফেললে, রাত্রে ভালো ঘুম হলো না, স্মৃতি কিন্তু একটু বিরূপ হয়ে যেতে পারে। পরীক্ষার হলে তুমি অনেক ভালো প্রিপারেশন হয়েছে। আসলে স্যার, খেলার মাঠে যাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছি। 15 মিনিট, আধ ঘন্টা খেলার মাঠে গেলে আপনাদেরই নিদ্রাটা চলে আসে। একদম এটাই ব্যাপার। করা যেতে পারে পরীক্ষার দিন বিকেলবেলা আমি একটু মাঝে দিয়ে কসরত করে নিলাম, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হেঁটে নিলাম, একটু করে নিলাম। একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। সাধারণ প্রশ্ন হবে, বিশ্বাস রাখবে তুমি যা বুঝেছো সেই বোধগম্যতা অনুযায়ী তুমি উত্তরগুলো প্রশ্ন অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। আরেকটা কথা, চলিত বাংলায় উত্তর লিখবে, একদম সাধুচলিতের গুরুচণ্ডালী না যেন আমরা দেখতে পাই, একদম চলিত বাংলার গদ্যেই তুমি উত্তরটা লিখবে। সাধু গদ্যে লেখার একদম দরকার নেই। আর অনেকে ভাবে বাংলার পরীক্ষার উত্তর খুব কঠিন কঠিন শব্দ দিয়ে, তৎসম শব্দ দিয়ে একদম বড় বড় বাক্য করে লিখবো, একদম দরকার নেই। তোমার ভাষা সহজ হবে, কিন্তু বিষয়টা যেন তোমাকে ছুঁয়ে যায়, অন্তরটা ছুঁয়ে যায়। গভীরতা ছোঁয়ার জায়গা কিন্তু ভাষা নয়, বিষয়টা। সহজ ভাষায়
তুমি রচনা বক্তব্যের গভীরে প্রবেশ করবে, এইভাবে কিন্তু লক্ষ্যটা রাখতে হবে। ভাষার কারুকার্য দিয়ে আমি রচনাকে, আমি কোনো লেখাকে সাজিয়ে দিলাম কিন্তু আমি বক্তব্যের গভীরতা ছুঁতে পারলাম না, সেটা কিন্তু সাহিত্য উত্তরের ক্ষেত্রে একটা মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের বিরূপ প্রভাব ফেলবে, এটা মাথায় রাখতে হবে। একদম যেন মনোগ্রাহী হয়, মানে শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতে অগ্রে না বলে নিরস তরুবর যেন হয়। একদমই স্যার, কোনো জায়গাটা বাদ দিলেন না, কি আর বলবো, মানে আমিও শুনছিলাম আর ছাত্রছাত্রীদের নিশ্চিতভাবেই ভালো লাগবে। দীর্ঘ আলোচনা আরো রয়েছে, আমি আগেই বলেছিলাম বিগত বছরগুলোতে উনি চ্যাপ্টার ওয়াইজ দীর্ঘভাবে আলোচনা করেছেন। শুধুমাত্র বাংলা বিষয় নয়, আমরা অনেক কিছুই ছুঁয়ে গিয়েছি। এই মানে খাতাটাকে কিভাবে প্রস্তুত করব, মার্জিন কিভাবে দেব, এগুলো সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কিছু কিছু বিষয় রয়েছে যেখানে স্যার ছবি দেওয়ার ব্যাপার রয়েছে, এগুলো তো রয়েছে, বা অঙ্ক বা গণিতের ক্ষেত্রে একটা রাফ ব্যাপার রয়েছে, সেগুলো আবার যখন ওই বিষয় শিক্ষক নিয়ে আমরা আলোচনায় বসবো নিশ্চয়ই আলোচনা হবে। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, আমাদের অন্তর থেকে সেই শুভেচ্ছা রইল, আশিস রইল। আর আমাদের অনুষ্ঠান স্যার যদি কেমন লাগছে, মানে ভালো লাগছে বলবো না, কেমন লাগছে সেই ফিডব্যাকটা আমরা একটু পেতে চাইছি। আদৌ যদি তোমাদের সামান্য উপকারে আমরা লাগতে পারি, তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে যদি সামান্য কিছু উপকার করতে পারি, একটুখানি আমাদের জানিও। এবং নতুন সিলেবাসে আবার হয়তো তোমাদের ভাই বোন কেউ পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা চেষ্টা করব আগামী বছরে দুটো সেমিস্টার, মানে 12-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য কিছু এই ধরনের অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে প্রোগ্রাম করা। ইতিমধ্যেই স্যার একটা ট্রেনিং পেয়ে গেছেন, মানে একটা প্রশ্ন প্রস্তুতির উপরে, ঠিক এরকমই কোনো অভিজ্ঞ মানুষকে, কোনো বিষয়ভিত্তিক অভিজ্ঞ মানুষকে আমরা আমাদের স্টুডিওতে আনার চেষ্টা করব। আমাদের দুজনের পক্ষ থেকে সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই বলে স্যার আজকে আমরা বিদায় নিলাম।